ঘুম ভাঙার পরই জানলার দিকে চোখ পড়ল কলির। পূবের জানলা ছিঁড়ে সূর্যের আলোর ছোঁয়ায় খুব ভোরে ঘুম ভেঙে গেল। চারদিকে এখনো কুয়াশা ভরা, ঠিকমতো কোনো কিছু এখনো দেখা যায় না। মেঘের মতো কুয়াশাগুলো যেন ভাসছে। কনকনে শীতের কারণে এখনো লেপ মুড়ি দিয়ে বসে আছে কলি। হঠাৎ হিমে এলে বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ কলিকে মুগ্ধ করে তুলল। ছোট ছোট চোখগুলো কোচলে আড়মোড়া দিয়ে বিছানায় থেকে নামার সময় ঘরের চারদিকে তাকিয়ে একবার দেখে নিল। মা বাবা কেউ কি নেই? কাউকে দেখতে না পেয়ে নিশ্চিত হলো নিশ্চয়ই মা রান্নাঘরে, আর বাবা উঠানে বসে খবরের কাগজ পড়ছে। তাই আর কিছু না ভেবে ছোট ছোট পাগুলো দিয়ে ঘরের বাইরে চলে গেল কৌতূহল নিয়ে কলি। বাইরে এসে দেখে অন্যনা খেজুর রস জাল দেওয়া হচ্ছে শীতের পিঠার জন্য। কলি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আজ পিঠার নাস্তা হবে। কি মজা কি মজা বলে কলি উঠানে লাফাতে লাগলো আর ছোট দুহাত দিয়ে তালি দিতে লাগলো। কলির বাবা আসলাম আমির মেয়ের এই পাগলামিগুলো দু চোখ ভরে উপভোগ করে। একমাত্র মেয়ে তার, তাই তো মেয়েকে অনেক বেশি আদর করে। মা কলি, ফিটার খুশিতে এভাবে লাফালে হবে? আবার শান্ত হও। স্কুলে যাবার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তারপর আমরা ফিটা দিয়ে নাস্তা করতে বসবো, ঠিক আছে? স্কুলের জন্য রেডি হব? এত তাড়াতাড়ি কেন বাবা? এখনো তো মেলার সময় আছে। না মা, আমার কাজ আছে স্কুলে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। তাই তুমিও তাড়াতাড়ি করো। বাবার কথা মতো কলি বাধ্য মেয়ের মতো রেডি হয়ে বাবা আর মায়ের মাঝখানে বসে নাস্তা করে নিল। এরপর বাবার হাত ধরে রওনা দিল স্কুলের পথে। শীত মৌসুমে বাংলার গ্রামে আসে বিশাল পরিবর্তন। তাই তো কলি বাবার সাথে স্কুলের পথে অগ্রসর হচ্ছে, আর রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠের শীতের সবজিগুলো দেখছে। ফসলের মাঠ পার হলেই দূর দূরান্তে যত দূর দেখা যাচ্ছে হলুদ ফুলে ছেয়ে গেছে সর্ষে ফুল মাঠ। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে বাজারের সামনে এসে পড়ল কলি আর কলির বাবা। সামনে একটা চা দোকান থেকে কলিকে একটা চিপস কিনে দিল টিফিনে খাওয়ার জন্য কলির বাবা, কারণ কলি এছাড়া আর কিছুই খেতে চায় না। দুজনে একত্রে স্কুলে প্রবেশ করে। কলি নিজের ক্লাসরুমে চলে যায়, আর আসলাম আমির নিজের অফিস কক্ষে। আসলাম আমির এই স্কুলের প্রধান শিক্ষক। আজ চৌধুরী বাড়ির কিছু লোক আসবে স্কুল তদারকির জন্য, তাই আসলাম আমিরকে আজ স্কুলে তাড়াতাড়ি আসতে হলো। গ্রামের এই স্কুল, গ্রামের সব থেকে বড় হসপিটাল, এমনকি বাজারের অর্ধেকের মালিক চৌধুরী পরিবার। গ্রামের বাগান বাড়িতে বছরের প্রায় সময় পুরো পরিবার ঘুরতে আসে। তবে এবার চৌধুরী পরিবারের ছেলেরা আর তার কিছু ফ্রেন্ডসরা এসেছে। আরও অনেক কিছু আছে যা আসলাম আমির জানিও না। আর আজ চৌধুরী বাড়ির ছেলেরাই আসবে স্কুল তদারকির জন্য। এই গ্রামের ধনী পরিবারের মধ্যে তারাই আছে, তবে এই পরিবারের সবাই শহরে থাকে। চৌধুরী পরিবারের আজমাল ও আজহার দু ভাই। আজমাল চৌধুরীর এক ছেলে ও এক মেয়ে, আর আজহার চৌধুরীর দু ছেলে এক মেয়ে। কলি টিফিন পিরিয়ডে স্কুলের মাঠে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর শিলার সাথে গল্প করছিল। শিলা কলির বান্ধবী। পুরো স্কুলে কলির এই একটা মাত্রই বান্ধবী। কলি কারো সাথে তেমন মেশে না বা মিশতেও চায় না। হঠাৎ কলির কানে আসলো, প্রিন্স এসেছে দেখ। কিছু মেয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে স্কুলের বারান্দায় দেখছে আর হাসাহাসি করছে। আমাদের প্রিন্স অনেক দিন পর এসেছে। কলি ও সেদিকে তাকালো। প্রিন্স এসেছে? আমার প্রিন্স? কলি চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। সেখানে শুভ, তার কাজিন ইনাম আর মাহির দাঁড়িয়েছিল। আমি ইনাম আর মাহিরের সাথে কথা বলছিলাম, এমন সময় একটা ছোট মেয়ে আমার সামনে এসে হাজির হলো। তুমি কি আমার প্রিন্স? আমায় নিতে এসেছো? মা বলছে একদিন একটা প্রিন্স সাদা ঘোড়াতে করে এসে আমার সাথে করে নিয়ে যাবে। তুমি কি সেই প্রিন্স? কথা শুনে ভীষণ হাসি পেল আমার। হাসি পাওয়ারই কথা। ছোট একটা মেয়ে, কিন্তু দেখতে অনেক মিষ্টি। ছোট হলে হয়তো ক্রাশ খেতাম মেয়েটার উপর কয়েকবার, তবু নিজেকে সামলে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম কলি। কলি? তুমি তো গোলাপ ফুলের কলির মতোই। আর তোমাকে কে বলেছে আমি প্রিন্স? আমার নাম শুভ, তুমি আমাকে শুভ ভাইয়া বলে ডেকো। না না, তুমি আমার প্রিন্স। আমি জানি। এখন বলো, তুমি আমায় বিয়ে করবে তো? কলির কথা শুনে এবার ইনাম আর মাহি না হেসে পারল না। দুধের দাঁত এখনো পড়েনি সেই মেয়ে নাকি শুভ চৌধুরীকে বিয়ের জন্য প্রপোজ করছে। শুভ কলির সামনে হাঁটু গেড়ে বসে কলিকে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত কলি?
6 বছর। 6 বছর মেয়ের মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলো। বিয়ে করার কথা কে শিখিয়েছে তোমাকে? কলি অবাক করে বলল, পাশের বাড়ির শিউলির গত সপ্তাহে বিয়ে হয়েছে, ওই আমজোড়া মামুনের সাথে। আমি দেখেছি, সবাই বলল ওটাই নাকি ওর রাজকুমার। তাহলে আমারটা আসছে না কেন বলো তো? আমসরা মানে? এই নাম জিজ্ঞেস করলো কলিকে। ওই মামুনের বাচ্চা আমাদের গাছের আম চুরি করে খায় জানো, তাই ওকে আমি আমচোরা বলি। আচ্ছা, মামুন আর শিউলি কোন ক্লাসে পড়ে বলো তো? শুভ প্রশ্ন করলো। আমার সাথেই পড়ে। শুভ বুঝতে পারলো এই গ্রামে এখনো বাল্য বিবাহ হয়ে থাকে। ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তাদের বাবা মা। কলি নিশ্চয়ই এমন কিছু দেখেছে। ওরা দুজনেই তো ছোট, তাই দুজন ছোট্ট মানুষের বিয়ে হয়েছে। আমি তো অনেক বড়, তাই এটা সম্ভব না। তুমিও তোমার বয়সে কাউকে খুঁজে নাও। না, আমার তো তোমাকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে তোমাকেই করব, তা না হলে করবই না। কলি অভিমান করে গালগুলো ফুলিয়ে কান্না করছে। তোমার বয়স 6 আর আমার বয়স কত জানো? 20 বছর। আমি তোমার থেকে 14 বছরের বড়। তাই এটা কি সম্ভব বলো? কেন সম্ভব না? আরে এই মেয়েকে কীভাবে বুঝাবো, নিজেরই মাথায় কিছু আসছে না। ওকে দেখো কলি, তুমি আগে আমার মতো একটু বড় হও, মন দিয়ে লেখাপড়া করো, তারপর আমরা বিয়ে করব। ওকে? কলিকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য শুভ এই কথাটা বলেছে। সত্যি বলছো তুমি? একদম পিচ্চিওয়ালা সত্যি। এমন সময় কলিকে কেউ ডাক দিলে কলি ও শুভ দুজনেই পেছনে তাকালো। মা তুমি এখানে কি করছো? আমি তো আমার প্রিন্সকে দেখতে আসলাম। প্রিন্স মানে? এরপর শুভ আসলাম স্যারকে সব খুলে বলল। আসলাম স্যার মেয়ের এ ধরনের আচরণের জন্য শুভর কাছে ক্ষমা চাইল। আসলে কলির মা প্রতি রাতে ঘুমানোর সময় কলিকে গল্প শোনায়। রাতে গল্প না শুনলে কলি ঘুমায় না, আর সেখান থেকেই এসব। হয়তো তুমি কিছু মনে করো না শুভ। কি বলছেন স্যার? ও তো এখনো ছোট, তাই আমি কিছুই মনে করিনি। আপনি এভাবে বলবেন না প্লিজ। কলি তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও ক্লাসে যাও। কিন্তু বাবা, আমি চলে গেলে প্রিন্সও আমায় ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি বরং বাবা আমায় একটা রশি এনে দাও। রশি দিয়ে কি করবে? আমি প্রিন্সকেও আমার লালির মতো বেঁধে রাখবো, যেন কোথাও যেতে না পারে। এই লালিটা আবার কে? লালি আমার বাছুরের নাম। এবার শুভ না হেসে পারল না। শুভর সাথে সাথে ইনাম ও মাহিরও হেসে গড়াগড়ি। অবশেষে শুভকে এই হাঁটুর বয়সের মেয়ে নাকি রশি দিয়ে বাঁধবে। যে শুভর নাম শুনলে বাড়ির মানুষও ভয় কোনো কথা বলে না, সে শুভকে আজ একটা পিচ্ছি এসব কথা বলছে। তার বাবা একটা ধমক দিল। বাবার ধমকে কলি আবারও কান্না করতে লাগলো। কেন জানি শুভর কলির কান্নাটা একদম ভালো লাগছে না। কেন এমন হলো শুভ নিজেও জানে না। কলির কান্না বন্ধ করার জন্য শুভ কলিকে ওয়াদা করলো কলির সাথে দেখা না করে ও কোথাও যাবে না। কলিও তাই বিনা টেনশনে এ ক্লাস করতে গেল। এদিক দিয়ে শুভ আসলাম স্যারের সাথে স্কুলের চারপাশে ঘুরে দেখতে লাগলো, আর স্কুলের সব সমস্যা নিয়ে আলোচনাও করছে। কলির ক্লাস ছুটি হলে কলি বাইরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু স্কুলে কোথাও শুভকে পেল না। তাই কলি মন খারাপ করে শিলার সাথে স্কুল থেকে বের হয়ে গেল। হঠাৎ কলিকে কেউ ডাক দিলে কলি পেছনে ফিরে তাকায়। শুভ গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছিল। এমন সময় কলিকে স্কুলের গেট থেকে বের হতে দেখে। আসলে শুভ কলির জন্য ওয়েট করছিল। কলির সাথে দেখা না করে যাবে না ওয়াদা করেছিল, তাই এখনও ওয়েট করছে। শুভকে দেখে কলি দৌড়ে গিয়ে তার সামনে যায়। তুমি এখনো যাওনি প্রিন্স? আমি তো ভেবেছিলাম চলে গেছো। প্রিন্স কি তার প্রিন্সেসের সাথে দেখা না করে যেতে পারে বলো? তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আর দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। শুভ অনেকগুলো চকলেট এনে কলিকে দিল। কলি এতগুলো চকলেট দেখে খুশিতে চিল্লাতে লাগলো। দেখ শিলা, প্রিন্স আমার জন্য কতগুলো চকলেট এনেছে, আমি তোকে বলেছিলাম না? কলির খুশি দেখে ভালোই লাগলো শুভর। সামান্য কিছু চকলেট পেয়ে কলির খুশির সীমা নেই। বাচ্চা বলে কথা। তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? কলির আবদার শুনে হাসতে লাগলো শুভ। কলি শিলার সাথে চকলেট খেতে খেতে বাসায় চলে গেল। এভাবে শুভ যতদিন ছিল ততদিনই কলির সাথে দেখা হতো।
কারণ স্কুলের কাজের জন্য শুভকে স্কুলে আসতেই হতো রোজ। আর কলির সাথেও দেখা হতো। আর শুভ কলির জন্য কখনো চকলেট, কখনো চিপস, আইসক্রিম, জুস নিয়ে আসতো। কখনো কখনো কলির জন্য খেলনা নিয়েও আসতো। দিন দিন কলির আবদারগুলো বেড়েই যাচ্ছিল। কখনো কানামাছি, আবার কখনো ঘুরতে নেওয়ার জন্যও বায়না করতো। তারপরে শুভ পিচ্ছি বলে কখনো মানা করতো না, আর কখনো মানা করলেই পিচ্ছি কান্না শুরু করে দিত। এভাবে 20-21 দিন পার হয়ে গেল। শুভকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ ভার্সিটির ক্লাস শুরু হবে। তাই লাস্টবার সেদিন কলির সাথে দেখা করতে গেল শুভ। পিচ্ছিটা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছিল। আসলাম স্যার অনেক বোঝানোর পরও একটু থেমেছিল, কিন্তু শুভর কিছুই করার ছিল না। এরপর চলে গেল শুভ ঢাকায়। জান না সে কবে দেখা হবে, তবে ওর আবদারগুলো অনেক মিস করবে শুভ। শুভ আর তার কাজিনরা বাড়ি চলে এলো। বাড়িতে এসে পুরো বাড়ি যেন তারা মাথায় তুলে ফেলে। শুভর মা রাহেলা বেগম এসে ইনাম আর মাহিরের কান মলাই করে দিয়ে বলল, এসেই বাড়িঘর মাথায় তুলে ফেলছিস? এতদিন তো শান্তিতে ছিলাম। মানে কি বড় মা, আমরা কি বাড়ি আসবো না? আর আমাদের মতো এত ভদ্র ছেলে তুমি আর কি পাবে? তোরা ভদ্র, এ কথাও যে এই জীবনে শুনতে হবে আমার জানা ছিল না। উফ, বড় মা রাগ করো কেন? একটা লেটেস্ট নিউজ বলি, বড় ভাইয়ার জন্য বউ পেয়েছি। শুভ এতক্ষণে মাহির আর ইনামের প্যাঁচাল শুনছিল চোখগুলো বন্ধ করে, সোফায় হেলান দিয়ে। কিন্তু মাহিরের কথা শুনে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। কি যাতা বলছিস? আমার শুভর বউ? কে সে? এই দেখো, মাহির মোবাইল থেকে কিছু পিক দেখালো বড় মাকে। মাহির লুকিয়ে কলির কিছু পিক তুলেছিল আর তাই দেখাচ্ছে। আরে, এ তো একটা পিচ্চি মেয়ে। বড় মা, এই পিচ্ছি মেয়ে তোমার রাগে ছেলেকে বিয়ের জন্য প্রপোজ করেছে জানো? আর এতদিন ভাইয়ার কাছে কত ধরনের আবদার করেছে, তা তো বলে শেষ করাই যাবে না। জানো বড় মা, ভাইয়াকে তো রশি দিয়ে বাছুরের সাথে বেঁধে রাখতে চেয়েছিল, যাতে ভাইয়া কোথাও না যায়। শুভ রাগী লুক নিয়ে মাহিরের দিকে তাকালো। পাশে থাকা একটা বালি সরিয়ে মারলো ভাইয়ের দিকে, আর মাহিরও সাথে সাথে ক্যাচ করে নিল। এতক্ষণ এ বাড়ির সবাই কলি আর শুভর কাহিনী শুনতে এসে বসলো। শুভ এদের কাণ্ড দেখে পুরাই অবাক। ও হ্যালো এভরিওয়ান, কী শুরু করেছো? হ্যাঁ, এমনভাবে শুনছো মনে হয় কোনো রোমিও জুলিয়েটের কাহিনী শুনছো। 6 বছরের একটা বাচ্চা মেয়েরে আদর করে ওর আবদারগুলো পূরণ করা, এটা কি দোষ? আর এসব নিয়ে এমন সিন ক্রিয়েট করার কি আছে আমি বুঝলাম না। যত সব আবালের দল। বলে শুভ রাগ করে চলে গেল ওখান থেকে। ভাই দাঁড়া, আমরা তো এমনি একটু দুষ্টামি করছিলাম। মাহির, তুই জানিস না শুভ এসব একদম পছন্দ করে না? তাহলে কেন এমন করছিস? সরি মা, আমরা এখনই ভাইয়াকে সরি বলে আসি। থাক, এখন ওকে একা থাকতে দে। জানিসই তো ওর রাগ উঠলে কারোর সাথে কথা বলতে চায় না, পরে কমলে সরি বলে দিস। এদিক দিয়ে কলি রাতে ঘুমানোর সময়ে বারবার হেঁচকি দিয়ে উঠছে। সারাদিনই কলি কান্না করেছিল বলে প্রিয় খেলনা কেড়ে নিলে যেমন বাচ্চারা কাঁদে না, কলিও ঠিক সেজন্যই কাঁদছিল। কারণ তার কাছে খেলনা আর শুভর মাঝে কোনো পার্থক্য নেই। কলির মনে হচ্ছে তাকে এখন আর কেউ চকলেট এনে দেবে না, খেলনা এনে দেবে না। কয়েক বছর পর এভাবে কয়েক বছর কেটে গেল। কলি এখন 9ম শ্রেণীতে পড়ে, অনেকটা বড় হয়ে গিয়েছে। শৈশবের গণ্ডি পার হয়ে কিশোরীতে পা দিয়েছে কলি। এ কয়েক বছর শুভ যতবারই গ্রামে এসেছিল কলির সাথে দেখাও করেছে, তবে গত 2 বছর ধরে শুভ গ্রামে আসছে না। এর মধ্যে শুভ পড়াশোনা শেষ করে ছোট চাচার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এত বছর পর শুভ আর তার কাজিনরা আবার এসেছে গ্রামে। এখানকার কিছু জায়গা নিয়ে ভেজাল চলছিল বলে এবার শুভকে আসতেই হলো। তবে এখন আর কলি এত ছোট না, তাই জ্বালাইও না আগের মতো। তবে শুভ কলির জ্বালাতনগুলো খুব মিস করে। আজও কলি স্কুল থেকে যখন বের হয় তখন ইনাম আর মাহিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু শুভ তো থাকে না। এ কয়েক বছর শুভর সাথে কলির খুব কমই কথা হতো, কারণ শুভ রাগ সম্পর্কে কলির আগে কোনো ধারণাই ছিল না। আর কলি ছোট ছিল বলে তেমন রাগ কলির উপর শুভ কখনো দেখাতো না। আর গত 2 বছর তো কলি শুভকে দেখেইনি। তবে মাহির আর ইনামের সাথে কলির কথা হতো, আর শুভর সম্পর্কে তাদের কাছ থেকেই অনেক কিছু জানতে পারে। শুভ কতটা রাগী আর বদমেজাজি তারা না বললে হয়তো কলি জানতই না। তাই কলি এখন শুভ নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এখন তো কলিকে পিচ্ছিও বলা যায় না। মাহির ও ইনাম পিচ্ছি বলে ডাক দিলেই কলি খুব রাগ করে।
ইনাম ভাইয়া, আমার পিচ্চি একদম বলবে না, আমি কিন্তু এখন পিচ্চি না। তাই? তাহলে বলো, তোমাকে এখন কি বলে ডাকবো ভাবি? ভাইয়াকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, তো এখন করবে নি? বলো, এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছো। তাহলে কাজী ডেকে এনে আজই বিয়ে করে দেই, কি বলো? তবে কলি বলে রাখি, শুভ ভাইয়া কিন্তু আগের থেকে অনেক বেশি রাগী হয়ে গিয়েছে, তাই সাবধান। কলিকে একটু রাগানো আর ভয় দেখানোর জন্যই ইনাম ও মাহির এসব বলছিল। কিন্তু কলি তাদের কথায় রাগ না হলেও ভয় পেয়ে যায় শুভ রাগের কথা শুনে। কারণ এর আগের বার মানে 2 বছর আগে যখন কলি শুভকে লাস্ট বার দেখেছিল, তখন শুভ বাজারে কয়েকজন ছেলেকে একাই অনেক মেরেছিল। শুভর এমন রূপ সম্পর্কে কলির কোনো ধারণাই ছিল না, আর ছেলেগুলোকে কেন মেরেছিল এটা কেউ বলতে পারেনি। তাই কলি এখন শুভকে দেখলেই ভয়ে শুকনো ঢোক গিলে। আর সেদিনই শুভ গ্রাম থেকে চলে গিয়েছিল, আর কলির সাথে ও একবারও দেখা করেনি। আজ 2 বছর পর আবার আসলো। কি হলো কলি, কি চিন্তা করছো? না কিছু না তো, শুভ ভাইয়া আসেনি। ও, তাহলে তুমি এতক্ষণ তোমার উনির চিন্তায় মগ্ন ছিলা? কি সব বলো না, আমি যাই এখন, দেরি হলে বকবে মা। আরে তোমার ওনার সাথে দেখা করবে না? 2 বছর দেখা না করে যেহেতু থাকতে পেরেছে, তাহলে এখন আর দেখা করার দরকার নেই। কলি যেতে যেতে কথাটা বলছিল। এদিক দিয়ে গাড়িতে বসে শুভ কলিকে দেখছিল, আর কলির বলে যাওয়া কথাগুলোর মধ্যে কতটা অভিমান ছিল তাও শুভ খুব ভালো করে বুঝতে পারছিল। শুভ গাড়ির সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ঠোঁটের কিনারায় একটু হাসি টেনে মনে মনেই বলে উঠল, আমার পিচ্চিটা আসলে অনেক বড় হয়ে গেছে। শিশুকালে ভালোবাসা নামক যে রসের সৃষ্টি হয়, সেটা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আরও পরিপক্ক হতে থাকে। অর্থাৎ মনের মধ্যে ভালোবাসা নামক জিনিসটার একটা জগৎ সৃষ্টি হতে থাকে। কিশোর বয়সের ভালোবাসা ভয়ঙ্কর হয়ে থাকে, এই বয়সে লজ্জাটা একটু বেশিই কাজ করে। এসব কারণেই মনের কথা মুখিয়ে আনতে পারে না তারা। তাই ভালোবাসা নামক এই জিনিসটা কষ্টদায়ক হয়ে ওঠে কিশোর কিশোরী বয়সে। কলিও শৈশবের গণ্ডি পেরিয়ে কিশোরীতে রূপান্তরিত হয়েছে, তাই তো তার মধ্যে আবেগ, ভয় আর লজ্জাটা একটু বেশিই কাজ করছে এখন। শৈশবে শুভর সাথে কাটানো দিনগুলো কলি আজও ভুলেনি। তার কাছে যে শুভ আজও তার রাজকুমার, তবে এই রাজকুমারকে কলি এখন চেনে না, কারণ রাজকুমারের পরিবর্তন কলিকে প্রতিনিয়ত পুড়িয়েছে। আর গত 2 বছর শুভকে দেখতে না পারার বেদনাটা এখন অভিমানী পরিণত হয়েছে কলির মধ্যে। তাই তো শুভ বারবার খবর দেওয়ার পরও কলি একবারও শুভর সাথে দেখা করতে যায়নি, আর যাবেই বা কেন? কলির মন প্রাণ জুড়ে শুভর বিচরণ হলেও শুভর মনে কি আছে কলি আজও জানতে পারেনি। হয়তো কিছুই নেই, তাই তো কত সহজে এই 2 বছরে কলির সাথে শুভ একটা বারও দেখা তো দূরে থাক, কথাও বলেনি। তাহলে কেন এখন দেখা করতে চাই? এতদিন যেমন ছিল এখনো তেমনই থাক সব কিছু। যাব না আমি, আমি আর এই দহনে পড়তে চাই না শুভ ভাই। বিছানায় শুয়ে মাথার উপরে চলতি ফ্যানটার দিকে তাকিয়ে কলি এত বছরের হিসাবের ছক কষছিল মনে মনে। 2 দিন ধরে স্কুলে যায় না শুভর কারণে, তবে আজ মার বকাবকিতে স্কুলে না গিয়ে পারছে না। তাই আকাশি রঙের স্কুল ড্রেসটা পরে 2টো বেনি করে স্কার্ফ মাথায় পেঁচিয়ে কলি চলল শিলার সাথে স্কুলে। যাওয়ার সময় কোনো ভয় নেই, কারণ কলি জানে শুভ এত সকালে কলির সাথে দেখা করতে জীবনেও আসবে না। তাই তো কলি শিলার ছোট বোনটার সাথে গল্প করতে করতে স্কুলের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই একটা জিপ এসে তাদের সামনে দাঁড়ালো। কলি জিপটার দিকে ভ্রু দুটো কুচকে তাকালো। জিপটাতে মাহির আর ইনাম বফা ছিল। কলি উঠে পড়ো, তোমাকে ভাইয়া নিয়ে যেতে বলেছে। কোন ভাইয়া? কোন ভাইয়া মানে? শুভ ভাইয়া। আমাকে কেন নিতে বলবে? আপনি গানে মনে হয় কম শুনেছেন ইনাম ভাইয়া, গিয়ে আবার ভালো করে যেয়ে শুনে আসুন। আরে রে রে রে, কোথায় যাও? দেখো কলি, ভাইয়া কিন্তু খুব রাগ করবে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না। রাগ করুক, আমার কি? আমি কি তাকে ভয় পাই নাকি? আমি এখন পিচ্ছি কলি না, যাকে উনি যা বলবে তাই শুনবে। আমি এখন আসি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। এদিক দিয়ে ইনাম আর মাহির একে অপরের দিকে তাকিয়ে আছে। কলির এমন আচরণে ওরা কিঞ্চিত অবাক। কলি মনে করেছে এভাবে ও শুভ থেকে দূরে থাকতে পারবে।
কিন্তু কলির ভাবনায় পানি ঢালতে শুভ স্কুলে এসে হাজির। 2 বছর পর দেখলেও শুভকে দূর থেকেই চিনতে পেরেছে কলি। আর চিনবে নাই বা কেন? 6 ফুট লম্বা চওড়া বডি দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত হয়তো জিম করে। কালো সিল্কি চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আর শুভ বিরক্ত হয়ে হাতের আঙুলগুলো দিয়ে সামলাচ্ছে বারংবার। হোয়াইট কালারের শার্টটা হাতের দিকটা ফোল্ডার করে রেখেছে, চোখে সানগ্লাস পরেই এদিক ওদিক তাকাচ্ছে। সবশেষে বলা যায় আগের থেকে আরও হ্যান্ডসাম ও সুন্দর হয়ে গিয়েছে। কলির তখন শুভকে খুব বলতে ইচ্ছে করছিল, ছেলেদের এত সুন্দর হতে নেই শুভ ভাইয়া। দেখেন আমি তো চোখ সরাতে পারছি না, কিন্তু আশেপাশের সব শাকচুন্নিরাও আপনাকে গিলে খাচ্ছে। কলি এতক্ষণ পর বুঝতে পেরেছে শুভ তাকেই খুঁজতে এসেছে, কারণ কাজ না থাকলে শুভ স্কুলে কোনো দিনও আসে না। তাছাড়া মাঝে মাঝে শুধু কলির সাথে দেখা করতে আসতো শুভ। এত বছর পর শুভকে স্কুলে দেখে সবাই তাকিয়ে আছে, কিন্তু শুভর কারো তাকানো তোয়াক্কা করার সময় নেই। তাই সোজা হাঁটা ধরল কলির ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে কলির এক বেনি টানতে টানতে গিয়ে নিজের গাড়ির সামনের দিকে নিতে লাগলো। কারণ আর এদিকে দিয়ে কলি শুভ ভাইয়া ছাড়ো আমার লাগছে বলে চিল্লাচ্ছে, কিন্তু শুভর কানে কিছু আসছে না। ডোন্ট কেয়ার একটা লুক তার। কলিকে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার নিজ গতিতে। আর চোখ দিয়ে শুভ ভাইকে দেখলেও তার কোনো পাত্তা নেই। সে সামনে তাকিয়ে গাড়ি এমনভাবে চালাচ্ছে যেন জীবনে মনে হয় আগে কখনো গাড়ি চালায়নি। গ্রাম থেকে অনেকটা দূরে একটা খালি রাস্তায় শুভ ভাইয়া গাড়িটা থামালো। আমি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালাম। এখানে কেন গাড়ি থামালেন? আমি একটু আশেপাশে আরো ভালো করে লক্ষ্য করে। তোর সাথে কথা বলা দরকার, তাই এই জায়গাটা বেস্ট। এখানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের। কেন, কোনো সমস্যা? নিশ্চয়ই আপনি আমায় মেরে ফেলার প্ল্যানিং করেছেন, তাই না? এখানে মেরে ফেলে আমায় কেউ খুঁজেও পাবে না। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি কেন তোকে মারবো? তাহলে কথা বলার জন্য কেউ এমন জায়গায় আনে, চারিদিকে তাকিয়ে দেখেছেন মানুষ তো দূরে থাক, কুত্তা বিলাইও নাই একটা। ও, তাহলে এই কথা। আমার এমন আজগুবি চিন্তা দেখে শুভ ভাইয়া হাসতে লাগলো। উফ, কি করে এই মানুষটা! এমনি আমি তার জন্য ঘায়েল, তার উপর উনি এমন করে হাসছে। শুভ ভাইয়া হাসি বন্ধ করুন, তা না হলে আমি মরে যাব। কলি মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। কলির হৃদয়ের স্পন্দন যেন বেড়েই চলেছে, আর শুভর দিকে এক ধ্যানই তাকিয়ে আছে। ওকে, স্টপ নাও। এখন বলতো তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি কিছু? তাহলে এমন কেন করছিস? আমার সাথে দেখা করতে চাইছিস না কেন? দেখ, 2 বছর আগে তোর সাথে দেখা করতে আসতে পারি নাই, বিকজ আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, তাই চলে যেতে হয়েছে। তার জন্য সরি। আর এতে এত রাগ করার কি আছে? কাজ শেষ করতে করতে 2 বছর লাগে শুভ ভাইয়া। এই 2 বছরে কি একবারও আমার কথা মনে পড়েনি? কলি জানলার দিকে মুখটা ঘুরিয়ে রেখে কথাগুলো বলছে, কারণ কলির ছোট ছোট চোখগুলো দিয়ে অশ্রু পড়ছে, যা কলি শুভকে দেখাতে চায় না। কলি, কলি, আমার দিকে তাকা, তাকা বলছি। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। কলি ভয়ে শুভর দিকে ঘুরল। এবার বল, বল তো কলি, তোর কি সমস্যা? কেন এমন আচরণ করছিস? আমি এবার চলে গেলে কবে আসবো জানি না, আসতে পারবো কি না তাও জানি না। তাই বলছি তোকে, কোনো সমস্যা থাকলে বল, আই উইল ট্রাই টু সলভ। আর তোর কেন এমন মনে হলো যে আমি তোকে মনে করিনি? হয়তো ব্যস্ত ছিলাম, কিন্তু তোকে ভুলিনি। ভুলেই যদি যেতাম তাহলে কি আজ তোর সাথে দেখা করতে আসতাম বল? এবার কলি নিজেকে আর সামলে রাখতে পারল না, ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। আপনি অনেক খারাপ শুভ ভাইয়া। আমায় একবারও ফোন করেনি, একবারও খোঁজ নেননি আপনি আমার। আপনি আমায় ভুলে গেছেন। আপনি আমায় প্রমিস করেছিলেন আমায় ছেড়ে যাবেন না, কিন্তু আপনি চলে গেছেন। আমি জানি এবার গেলে হয়তো আর আসবেন না, কিন্তু আমি কি করব বলেন? আমি যে আপনাকে... কলি আর বলতে পারলো না, কান্নার মাত্রা আরো বেড়ে গেল। এ কান্না না শুভর কাছে স্বাভাবিক লাগলো, তবুও শুভ কিচ্ছু বলল না। কিন্তু কলির কান্না দেখে শুভর বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। এ ব্যথা আজকে থেকে না, কলিকে সেদিন ছেড়ে দেওয়ার পর থেকেই যতবার শুভর কলির কথা মনে পড়তো ততবারই সে ব্যথাটা অনুভব করত। শুভ বুকের মধ্যে হাত দিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে।
শুভ এতটা অবুঝ না। কলির মনের কথা শুভ অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কলিকে নিজের জীবনের সাথে জড়াতে চায়নি শুভ। তাই তো এই 2 বছর কলি থেকে দূরে থেকেছে। শুভ ভেবেছিল কলি থেকে দূরে দূরে সরে থাকলে কলি সব ভুলে যাবে, কিন্তু কলি কিছুই ভুলেনি। Stop crying, Koli. Don't be emotional. I cannot tolerate your tears at all. I say stop. আমি তো মরি নাই এখনো। এভাবে কেন কান্না করছিস? কান্না থামা, নাহলে থাপড়ায় দাঁত ফেলে দেবো একদম, বেয়াদব। কলি এতক্ষণ পর শুভর দিকে তাকালো। শুভর চোখগুলো লাল হয়ে গিয়েছে। কলি তো বুঝতে পারছে না কেন, কারণ কান্না তো ও করেছে, তাহলে চোখ শুভর কেন লাল হবে? শুভর চোখে চোখ পড়াই কলি সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমি বাসায় যাব শুভ ভাইয়া। তা তো দিয়েই আসবো। তোকে কি এখানে রাখতে আনছি নাকি আমি? যত সব। শুভ একটা সিগারেট ধরিয়ে 2 আঙ্গুলের মাঝে রেখে ফুঁ দিয়ে ধোঁয়াগুলো বাহিরে রাখছে। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভই বলা শুরু করলো। এই, তোর বয়স কত এখন? 16 বছর। আমার এখন কত জানিস? 30। তোর থেকে 14 বছরের বড়। সময় চলে গেলেও বয়সের এই গ্যাপটা কখনো কমবে না। তোর তো মাত্রই নতুন জীবন শুরু হয়েছে। জীবনটাকে উপভোগ কর, লেখাপড়া কর, আর ভালো করে লেখাপড়া করে তারপর দেখবি তুই আমার থেকে আরো ভালো কাউকে পাবি। আমি অত শত বুঝি না। চুপ, একদম চুপ। ধমক দিয়ে শুভ। ধমকের কারণে কলি আবার কাঁদতে থাকে। আবার শুরু করলি তুই? মন ভাঙার থাকলে ছোটবেলায় ভেঙে দিতেন, তখন এমন আশা দিয়েছিলেন কেন? তখন তুই পিচ্চি ছিলি, তোকে বোঝানো যাচ্ছিল না। কিন্তু এখন তুই পিচ্চি নেই, বড় হয়েছিস অনেক। এখন তোর সব কিছু বুঝতে হবে, তোর জন্য কি ভালো কি খারাপ, এভরিথিং। আমি এখন বড় হয়েছি, তাহলে সমস্যা কি আপনার? আমি সুন্দর না বলে, নাকি আমার বাবা গরিব বলে আমায় যোগ্য মনে হয় না আপনার? এসব কথাগুলো কলি মাথায় নিচু করে শুভকে বলছে, কারণ হয়তো আজকের পর শুভকে আর পাবে না এসব বলতে। এ কথা বলার সাথে সাথে কলির গালে একটা থাপ্পড় পড়ল। শুভ দাঁত কটমট করে বলতে লাগলো, খুব বেশি কথা বলতে শিখে গেছিস, হ্যাঁ? আগে ছোট ছিলি বলে কিছু বলিনি, কিন্তু তোর এসব আজগুবি কথা এখন আর আমি সহ্য করব না, মনে রাখিস। আমি বাসায় যাব। গালে হাত দিয়ে কথাটা বলল কলি। শুভ বাড়ির দিকে রওনা দিল। কলির বাড়ির সামনে গাড়ি থামানোর সাথে সাথে কলি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো। শুভ একটা প্যাকেট কলির দিকে এগিয়ে ধরে। এতে একটা ফোন আর সিম আছে তোর জন্য, কখনো মনে পড়লে ফোন দিস সময়। হিয়ার ইজ মাই নাম্বার, নাম্বারটা লেখে আছে এখানে। কলি শুভর দিকে তাকিয়ে একবার প্যাকেটটার দিকে তাকালো। আমার লাগবে না শুভ ভাইয়া, আর চিন্তা করবেন না, আমি আর আপনাকে জ্বালাবো না। কলি আর 1 মিনিটও দাঁড়ায়নি, বাড়ির ভেতর চলে গেল। আর শুভ কলির যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কলি বাড়িতে এসে নিজের রুমের দরজা বন্ধ করে অনেক কেঁদেছে আজ। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। মন খারাপ হলেই কলি জানলার দিকে তাকিয়ে থাকে। আজও তাকিয়ে আছে। সামনে বিস্তৃত মাঠ, আর মাঠের একপাশে আছে একটা গাছ। তার শীর্ষগুলো আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে, কিন্তু নাগাল পায় না। কলিরও নিজেকে ওই গাছটার সাথে তুলনা করছে। সেই তো শুভ নামক মানুষটাকে ধরতে এত বছর চেষ্টা করেছে, কিন্তু কলিও নাগাল পায়নি। শুভ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ফোনে কারো সাথে যেন কথা বলছিল। হঠাৎ সামনে ফাহিম এসে দাঁড়ালো। ফাহিম শুভর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। শুভর সুখ দুঃখ কষ্টের ভাগিদার ফাহিম। শুধু শুভর ফ্রেন্ড না, অর্পার হাজব্যান্ডও ফাহিম। অর্পা ইনাম ও মাহিরের বড় বোন। ফাহিমকে দেখে শুভ ফোনটা কেটে পকেটে রেখে দিল। ফাহিম শুভর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। কিরে, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বল। কলির কি খবর? তুই বলেছিস তোর মনের কথা। না, এখনো বলা হয়নি। শালা এখনো কার জন্য অপেক্ষা করে আছি? এই 2 বছর তো কলি কলি করে মাথা খারাপ করে ফেলেছি। ঘুম আসতো না বলে কত রাত নেশা করেছি শুধু ওকে ভুলবার জন্য, তবুও তোকে ভুলতে পারতি না। নেশাগ্রস্ত হয়েও কলিকে এনে দেওয়ার জন্য জিদ করতি। তোর কলির প্রতি ভালোবাসার পাগলামি আমি দেখেছি,
তাই তো এবার বললাম কলিকে মনে কথা বলে দে। বয়সের যে ব্যবধানটার কারণে তুই কলি থেকে দূরে সরে গিয়েছিলি তা তোর ভালোবাসার সামনে খুবই নগণ্য শুভ। তাহলে কেন বলিসনি? শুভ কিছুক্ষণ নিঃশব্দ থেকে ছাদের রেলিংয়ে দুহাত দিয়ে আকাশটার দিকে তাকিয়ে বলে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি কলির কীরকম ফিলিংস কাজ করছে। ছোট যে বাচ্চাটা আমার আগে পেছে ঘুরতো, সে মেয়েটা এত বড় হয়ে গেছে জানিস, আর আমার কল্পনার থেকেও সুন্দর হয়ে গেছে। আগে তো মায়া পড়েছিল, যার মায়া জালে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওর মায়া আর সৌন্দর্য দুটোই বেড়ে গেছে। আর বড় হবার পর ওকে আমায় ভুলে গেছে নাকি এখন আবার স্মরণ করে, সেটা জানা আমার দরকার। আমি যে ওর জন্য পাগল হয়ে যাচ্ছি তা বলার আগে ওর মনের কথাটা আমি জানতে চেয়েছিলাম। শুভ কিছুক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা না। প্রথম দেখাতে চোখে চোখ রেখে হাতে হাত রেখে স্বপ্ন দেখেই বলে ফেলা যায় না আমি তোকে ভালোবাসি। প্রথম দেখা, প্রথম ভালোবাসা, স্পর্শ, এই সবই ভালোবাসার রাস্তা, যা এক সময় এক হয়ে মিলিত হয়ে ভালোবাসায় রূপ নেয়। আর তখন কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। কিন্তু অনেক সময় আমার মতো যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, তাদের ভেতর একটা পাখির ছটফট করে। জানিস ফাহিম, সেই পাখিটার নাম কি? মন পাখি। মন পাখির কাছে আমরা সবাই হেরে যাই। সবাই বুঝলাম তুই আজকাল কাব্য হয়ে গেছিস, কিন্তু যার জন্য এত ভালোবাসা তার কাছে গিয়ে কি করে জানতে পারলি? শুভ ফাহিমের দিকে তাকিয়ে মুখে এক প্রশস্ত হাসি দিল, যার রহস্য ফাহিম বুঝতে পারল না, তাই ক্যামেরাকান্তের মতো শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তা বুঝতে পেরে ফাহিমের দু কাঁধে হাত রেখে বলল, জানিস দোস্ত, কলিও আমাকে সীমাহীন ভালোবাসে। 2 বছর ওর থেকে দূরে থাকার পরও আমার পিচ্ছে আমাকে ভুলে নাই, বরং আমাকে ওর সারা হৃদয়ে বিচরণ করে রেখেছে। আমি ওর চোখে আমাকে না পাওয়ার কষ্ট দেখেছি। সত্যি বলছি, ওর কষ্ট দেখে আমার ভেতরটা কি যে শান্তি লেগেছে তোকে বোঝাতে পারবো না। আমি এতটা বছর যে প্রেমময় তৃষ্ণায় ভুগেছি, কলিও সেই প্রেমময় তৃষ্ণা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমার পিচ্ছিটা আমাকে ভালোবাসে। কলির ভেতরের বাইরে অন্তরের সব জায়গায় এই শুভর বসবাস। কিন্তু জানিস না, আমি একটা জিনিস খুব খারাপ করে ফেলেছি, তাই এই নিয়ে একটু চিন্তিত হচ্ছি। কি করেছিস শুভ? ফাহিম চিন্তিত হয়ে। এরপর শুভ কলিকে কি কি বলেছে সব বলল ফাহিমকে। দোস্ত, কলির যে বয়স সেই বয়সটা খুবই ভয়ঙ্কর। ভালো মন্দ দিক বিদিক বিবেচনা করার মতো বয়স ওর হয়নি। আমার ভয় হচ্ছে আবেগে পড়ে আবার ভুল কিছু না করে ফেলে। ফাহিমের কথা শুনে শুভ আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আমি জানি তুমি আর ফিরবে না, ধরবে না আমার হাত, তবুও ছিলাম এতদিন তোমার অপেক্ষায়। কারণ এই অপেক্ষায় যে অনেক শান্তি পেতাম, স্বস্তি পেতাম আমি। কিন্তু আজ যে সবটা শেষ, তোমায় ফিরে পাওয়ার আশাটাও এখন আর করা যাবে না। মনের কষ্টটা বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেছে শুভ ভাই, আমি আর সইতে পারছি না। কিছুক্ষণ আগে কলি কয়েকটা ঘুমের ঔষধ খেয়ে এসব মনে মনে বলে যাচ্ছে। বলতে বলতেই কলি অজানায় ঘুমের দেশে পাড়ি জমালো। এদেশ থেকে বের হতে কলি পারবে কিনা জানা নেই, কিন্তু এখন ওর মন যে শান্তি চায়, তাই শান্তির খোঁজে এমন ভুল ডিসিশন কলি নিয়ে নিল। হয়তো শুভর সাথে আর দেখা নাও হতে পারে, হয়তো কলি ফুল হবার আগে ঝরে যাবে। কিশোরী বয়সটাই এমন, এই বয়সে কিশোর কিশোরী না শব্দটা শুনতে নারাজ। জীবনের সবচেয়ে ভুল ডিসিশনগুলো এই বয়সে বেশি নেওয়া হয়, কারণ মানুষ এই বয়সে, কারণ আবেগ খুব বেশি কাজ করে তাদের মধ্যে। আর আবেগে পড়ে কিশোর কিশোরীরা ভালো মন্দ কিছুই বিবেচনা করতে পারে না। ইনা, মাহির আর শুভর ছোট বোন রিহা শুভর রুমে বসে গল্প করছে, আর শুভ বসে বসে ফোন টিপছে আর কলির কথা চিন্তা করছে। কেন জানি মনটা খুব অস্থির হয়ে পড়েছে। অর্পাও শুভর রুমের দিকে যেতে নিলে কেউ একজন অর্পার হাতটা ধরে টান দিয়ে অন্য রুমে নিয়ে হাজির। অর্পা কিছুটা ভয় পেয়ে গেলেও হাত ধরা লোকটাকে দেখে ভয়টা দূর হয়ে যায়, কিন্তু রাগটাকে বেড়ে যায়। ফাহিম অর্পার কোমরকে শক্ত করে ধরে নিজের সাথে চেপে রেখেছে। বউর সাথে রোম্যান্স করতে মানে লাগে না আফজান। ফাহিম আর ফার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়।
কত অর্পা, আর কত আমাকে শাস্তি দিবে? প্লিজ অর্পা, এবার তো ক্ষমা করো। আমি ক্লান্ত, আমি পিপাসিত তোমার ভালোবাসার। ফাহিম অর্পার কাঁধে একটা ডিপ কিস করলেন। অর্পা কেঁপে ওঠে, দুহাত দিয়ে ফাহিমকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফাহিমকে এক কদমও সরাতে পারে না। বরং অর্পার কোমর এক হাত দিয়ে নিজের সাথে আরও চেপে ধরে ফাহিম আরেক হাত দিয়ে অর্পার ঘাড়ের চুলগুলো ধরে অর্পার মুখটা কাছে টেনে নিয়ে অর্পাকে ঠোঁটকে নিজের আয়ত্তে করে নেয়। অর্পা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। অর্পা বুঝতে পারে ফাহিমের ছাড়ার ইচ্ছা না হলে ও আর কিছুই করতে পারবে না। ফাহিম অনেক দিনের তৃষ্ণা মিটাচ্ছে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে। হোক না তা জোর করে, তাতে কি, তার ভালোবাসার কোনো ত্রুটি নেই। কিন্তু অর্পাই বুঝতে চায় না। অনেকক্ষণ পর ফাহিম অর্পাকে ছেড়ে দেয়। অর্পা ছাড়া পাওয়ার সাথে সাথে চলে যেতে নিলে ফাহিম এক হাত ধরে ফেলে বলে, এখনো সময় আছে অর্পা, ভালোবাসা মানুষকে কাছে টেনে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে একদিন। ফাহিম চলে যায় নিজ পাশে, আর অর্পা ওখানেই দাঁড়িয়ে থেকে নীরবে চোখের জল ফেলছে। কেন ফাহিমকে ক্ষমা করতে পারছে না অর্পা নিজেও জানে না। অনেক বড় অপরাধ তো করেনি, ভালোবাসার মানুষটাকে পেতে হয়তো কিছু মিথ্যে বলেছে ফাহিম, আর এটাই ফাহিমের দোষ। সকালে কলির মা নামাজ পড়তে ওঠে। নামাজ শেষে মেয়েকে একবার দেখতে আসে। কলি ঘুমিয়েছিল। মেয়েকে দেখে রুম থেকে বের হতে নিলে হঠাৎ মেঝের দিকে চোখ পড়ে। মেঝের দিকে চোখ পড়ে ওষুধের খালি প্যাকেট তুলে হাতে নিয়ে দেখে ঘুমের ওষুধ। কলির মা খুব ভালো করে চিনতে পারে, কারণ এই ওষুধগুলো কলির মায়ের, যা ডক্টর কিছুদিন আগে দিয়েছিল। কারণ কলির মায়ের ঘুমের সমস্যার কারণে প্রচুর মাথা ব্যথা করত। অনেকগুলো ওষুধ দিয়েছিল, কিন্তু এখন খালি। কলির মা ফাহমিদা বেগম কাঁপা কাঁপা হাতে কলিকে ডাকতে লাগলো। এভাবে অনেকক্ষণ ডাকার পরও যখন কলি উঠছে না, তখন ফাহমিদা বেগম চিৎকার করে কাঁদতে লাগলো। চিৎকার শুনে কলির বাবা দৌড়ে এসে ফাহমিদার কাছ থেকে সব জানতে পেরে মেয়েকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। শুভ সারা রাত ঘুমায়নি। ভোর রাতে কেবল মাত্র যখন ওর চোখ লেগে এসেছিল, হঠাৎ ফোনটা বেজে ওঠে। এত সকালে ফোন ধরার কোনো ইচ্ছে নেই শুভর, তাই নাম্বারটা না দেখে কেটে দিয়েছিল। কিন্তু বারবার ফোনটা বেজেই চলেছে। শুভ খুব বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে ঘুম ঘুম চোখে তাকালো। আর এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছে। নাম্বারটা দেখে শুভর ঘুম উবে গেল। তাড়াতাড়ি কলটা রিসিভ করে যা শুনতে পেল তা শোনার জন্য শুভ রেডি ছিল না একদম। মাথাটা যেমন ঘুরে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল ফ্লোরে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আবার তুলে ফোনটা কানে নিয়ে শেয়ার হলো ঘটনার সত্যতা যাচাই করতে। প্রমাণ পেয়ে 1 সেকেন্ডে শুভ ওয়েট না করে গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে নিলেই ছোট মার সামনে পড়ে যায়। শুভ, তুই এত সকালে ঘুম থেকে উঠলি? আজ সূর্য কোন দিকে উঠেছে? ছোট মা খেয়াল করলো শুভ খুব বিচলিত। শুভ, এই শুভ, কি হয়েছে বাবা? তোকে এমন দেখাচ্ছে কেন? শুভ ছোট মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ছোট মা কলি কলির প্রতি শুভর টান পরিবারের সবাই কম বেশি জানে, কিন্তু এই টানটা যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা অনেকে জানে না। শুভ নিজের মা থেকে ছোট মার সাথে ঘনিষ্ঠতা বেশি, তাই শুভর মনের কথা আর কারো কাছে লুকাতে পারলেও ছোট মার কাছে একদম লুকাতে পারেনি। কি 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 সব বলছিস তুই? এতটুকু বাচ্চা মেয়ে সুইসাইড করেছে কেন? আমি তোমাকে সব পরে বলবো, এখন আমাকে যেতে হবে। শুভ, দাঁড়া বাবা, তুই ঠিক নেই। তোর হাত পা কাঁপছে, এই অবস্থায় তুই ড্রাইভ করতে পারবি না। তুই গাড়ির সামনে দাঁড়া, আমি ইনামকে পাঠাচ্ছি। শুভ প্রথমে রাজি না হলেও পরে ছোট মায়ের কথার অবাধ্য হতে পারেনি। ইনাম ও শুভ গ্রামের দিকে রওনা দিল। কয়েক ঘন্টার মধ্যে শুভ হসপিটালের সামনে পৌঁছালো। কয়েক ঘন্টা শুভ মনে হয় 1000 বার মরেছে। শুভ গাড়ি থেকে নেমেই ভেতরের দিকে দৌড়ে যায়। শুভকে এত সকাল এভাবে দেখে সবাই কিছুটা অবাক হয়। এলোমেলো চুল, পরনে একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার। এটা শুভদেরই হসপিটাল, তাই শুভকে কিছু বলার মতো কেউ নেই। ও সরাসরি কলির রুমে ঢুকে পড়ল। কলির মা বসেছিল। শুভকে দেখে উনি আশ্চর্যের চূড়ান্ত সীমা নেই, কারণ কলির সুইসাইড হয়নি এখনো। কলির মা ফাহমিদা বেগম আস্তে আস্তে করে উঠে বাইরে চলে এলো শুভকে নিয়ে, কারণ কলি ঘুমিয়েছিল। শুভ নিজেকে কিছুটা সামলিয়ে, কলি এখন কেমন আছে আন্টি? ভালো বাবা, ওষুধের পাওয়ার কম ছিল বলে এ যাত্রায় মেয়েটা বেঁচে গেল,
তা না হলে তো মেয়েটা আজ কলির মা আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়ে। শুভ ইনামকে ইশারা করলে ইনাম এসে। আরে আন্টি, কলি তো ঠিক আছে এখন, তাহলে কান্না কেন করছেন? আর আপনি মনে হয় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেন নাই, এতে আপনার শরীরটাও খারাপ হয়ে যাবে। এমনি শুনেছি আপনার নাকি প্রেশার লো থাকে প্রায়, এমন অবস্থায় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। চলেন আমার সাথে, আগে কিছু খেয়ে বিশ্রাম নেবেন। কিন্তু কলি, কলি তো একা, ওর বাবা আসুক। আন্টি টেনশন করছেন কেন? শুভ ভাইয়া আছে না, শুভ ভাইয়া কিছুক্ষণ কলিকে দেখে রাখবে। আপনি চলুন আমার সাথে। ইনাম কলির মাকে নিয়ে গেল যাতে শুভ কলির সাথে দেখা করতে পারে। শুভ রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে কলির বেডের সামনে এসে তার পাশে বসে কলির হাতটা নিজের হাতের সাথে লাগিয়ে কিস করে। শুভর ভেতরটা মনে হয় ফেটে যাচ্ছে কলিকে এই অবস্থায় দেখবে। শুভ কখনো চিন্তাও করেনি কালকের ঘটনার জন্য কলি এমন একটা স্টেপ নেবে। শুভর খোঁচা খোঁচা দাড়ি আর কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলেও শুভর খোঁচা খোঁচা দাড়ি কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলে শুভ আরও শক্ত করে ধরে রাখে। কলি কিছুটা বিরক্তিকর হয়ে চোখ দুটো খুলে শুভকে দেখে লাফ দিয়ে উঠে বসে, মনে হয় কোনো ভূত দেখেছে। শুভকে দেখে কলি বিস্ময়ের চরম সীমায়। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওর পাশে বসে আছে। শুভ ভাই, আপনি এখানে আ- আপনি এখানে কি করছেন? কলি কিছুটা ভয় পেয়ে যায়। আর আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমার সামনে অ্যাকচুয়ালি বসে আছেন নাকি স্বপ্ন দেখছি? কলির কথা শুনে শুভ চোখ দুটো বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তুই এমন কেন করলি? একবার আমার কথা চিন্তা করলি না বল? কলি চিন্তা করছে আমার এই অবস্থায় উনি এখন আমাকে রাগ দেখায়। তাই কলিও এবার অভিমান করে বলে, করেছি, বেশ করেছি, আবার করবো, তাতে আপনার? ঠাস করে পড়ে কলির গালি কথা শেষ হবার আগে। কলির এসব কথা শুনে শুভ নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে কলিকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে কলি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কলির কান্না দেখে শুভ কলির হাত ধরে নিজের দিকে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। কলি কিছুটা শক হয়ে যায়। শুভর বুকের প্রতিটা স্পন্দন কলি খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ খুব শক্ত করে কলিকে বুকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ওর মুখটা দু হাতে নিয়ে কপালে গালে পাগলের মতো কিস করতে থাকে। শুভর প্রতিটি ছোঁয়ায় কলির ভেতরে তোলপাড় হতে লাগলো। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে যাচ্ছে। কলির মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলে সব উধাও হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে তা যেন সত্য হয়। কলি এই দোয়া করছে আর শুভর ভালোবাসাগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। তোকে জানিস, খুব বেশি ভালোবাসি তোকে, আমার অবুঝ পাগলি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভালোবেসে তোর কাছে থাকতে চাই। এটাই স্রষ্টার কাছে আমার শেষ চাওয়া। অনেক ভালোবাসি রে আমার অবুঝ পাগলি। তুই ভালোবাসিস বা নাই বাসিস, তোকে নিয়ে স্বপ্ন দেখি আপন করে পাওয়ার জন্য আজও আসে আশায়। তুই কি আমার ভালোবাসা বুঝবি না? আমি তো আর তোকে ছাড়া চলতে পারছি না। আজও তোকে ভেবে ভেবে আবার নির্ঘুম রাত কাটে। আমি রাগ করি, ঘৃণা করি বা অভিমানী যতই করি না কেন, তবুও তোকেই ভালোবাসি। আর কাউকে ভালোবাসার কথা চিন্তাও করতে চাই না। তুই ছাড়া এই মন কাউকে দিব ভাবতেও পারবো না। তুই চলে যেতে চাইলেও যেতে দিতে পারবো না, কারণ তোকে ছাড়া যে আমিও বাঁচবো না। তোর হৃদয়, তোর মনে, তোর দেহে শুধু এই শুভর বসবাস হবে। এখানে আমি অন্য কাউকে দেখতে পারবো না। যেদিন তুই আমার থাকবি না সেদিন তোকে আমি আর কারো হতে দিব না। নিজ হাতে তোকে মেরে ফেলবো, এরপর নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমি তোর সকাল হতে চাই, রাতে তোর জড়ানো চাদরটা হতে চাই, তোর সুখের রাতে ভেজা চুলের কারণ হতে চাই। তোকে ভালোবাসার অধিকার শুধু আমার। এতক্ষণ পর কলির বিশ্বাস হলো এটা কোনো স্বপ্ন না, সত্যি শুভ আমাকে ভালোবাসে। কলি শুভকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো। এ এক সুখের কান্না, কারণ
এতদিন ধরে কলি শুধু জেনে এসেছিল শুভকেও একাই ভালোবাসে। শুভ হয়তো কলিকে ভালোবাসে না, কিন্তু ওর ধারণা ভুল। শুভ তো কলিকে ওর থেকেই বেশি ভালোবাসে। কলি কান্না করতেই থাকে। কলির চোখ, নাকের পানি, শুভর সাদা গেঞ্জিটাও ভিজে যাচ্ছে, সাথে কলির চোখের জড়ানো কাজলটার দাগ লেগে আছে। এই অধিকার তুই কাউকে চাইলেও আমি যে কাউকে দিতে দিব না। আর তুই ভুলে এমন চিন্তা কখনো করবি না। আজ থেকে কলি শুধু এই শুভর, আর কারো না। মনে রাখিস, আমার অবুঝ পাগলি, আমিও শুধু তোকেই ভালোবাসি। স্টপ, এখন তো বন্ধ কর, আর কাঁদতে হবে না। শুভ আবার নিজের বুক থেকে কলিকে সরিয়ে ওর মুখ হাতে নিল। কলিরই মায়া ভরা মুখ, চোখে ছড়ানো কাজল, এসবই শুভকে আকর্ষণ করত কলির প্রতি, আজও করছে। আজ তো শুভ কোনো নিষেধও মানতে চায় না, তাই কোনো কিছু চিন্তা না করে কলির ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে পুড়ে নিল। পরম আবেশে কলির ঠোঁটগুলো চুষতে লাগলো, যেন কতদিনের তৃষ্ণা আজ শুভ পূরণ করছে। কলি শুভকে সরার জন্য একটু ধাক্কা দিল। শুভ কলির কোমরটা ধরে আরও কাছে টেনে আনে। কলির হাত দুটো শুভর বুকের উপর, আর শুভর আরেক হাত দিয়ে কলির চুলগুলো মুঠো ভর্তি করে রেখেছে, যাতে কলি লড়তে না পারে। কলির চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারল গরম কিছু বেয়ে পড়ছে। কলি চোখ খুলে দেখে শুভর চোখ দিয়ে পানি পড়ছে। শুভ যেন আজ নিজের মধ্যেই নেই, কলিকে পেয়ে যেন সব ভুলে গেছে। ঠিক 15 মিনিট পর শুভ কলিকে ছেড়ে কলির কপালের সাথে নিজের কপাল রাখে। Sorry, babe. I'm really sorry. I didn't want to do it, but I couldn't stop myself. I'm sorry. শুভ চোখগুলো বন্ধ করেই কথাগুলো বলছে, আর কলি তো লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। শুভ্র তা দেখে মুচকি হাসি দিল। কলিকে বেডে শুইয়ে দিয়ে চাদর দিয়ে দিল শরীরে, আর কপালে একটা কিস করে। আমাকে যেতে হবে কলি, বাইরে আনতে আছে। কলি এখনো শুভর দিকে তাকালো না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। শুভ যেতে নিলে কলি শুভর হাতটা ধরে ফেলে, কিন্তু কিছু বলে না। হয়তো বলতে পারছে না, কিন্তু শুভকে যেতে দিতে চায় না। কিন্তু শুভ ঠিক বুঝে নিয়েছে কলি কি বলতে চায়। কলির হাতটা নিজের হাতে নিয়ে, আমি আজ ঢাকায় যাচ্ছি না, শুধু বাইরে যাচ্ছি। এবার কলি হাতটা ছেড়ে দিল। শুভ হাসতে হাসতে রুম থেকে বাইরে চলে গেল। বাইরে গিয়ে কলির মায়ের পাশের চেয়ারে বসে, কারণ কলির মা শুভ আর কলির কথা শুনে ফেলে। শুভ, কলি তোমার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল। হুম। তুমি কি জানো তোমরা কি করতে চাইছো? আমার মেয়েটা ছোট, হয়তো জীবন সম্পর্কে ওর জ্ঞান অনেক কম, কিন্তু তোমাকে দিয়ে আমি এই আশা করিনি। তুমি ওকে কেন বুঝালে না তোমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না? শুভ কলির মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি জানি, কিন্তু কি করবো বললো না, আমি নিজেকে অনেক বুঝিয়েছি। কলি থেকে এত বছর দূরেও সরেছিলাম, কিন্তু না, আমি আর না কলি কেউ কাউকে বলতে পারি নাই। আমার বয়সটা কম হলে হয়তো কারো কোনো সমস্যা হতো না, কিন্তু বিশ্বাস করুন, এতে ভালোবাসার ঘাটতি কখনো হবে না। কারণ ভালোবাসা তো কখনো বয়স মানেই না, কোনো নিয়মও মানে না। সমাজ যত কটু কথাই বলুক না কেন, বাঁকা চোখে তাকাক, ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু আমি না, কলিও আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার জন্য না হলেও কলির জন্য মেনে নিন প্লিজ। একজন মা হয়ে না, একজন মেয়ে হয়ে কলির অনুভূতিটা চিন্তা করুন, আর তারপর আপনার যা ইচ্ছা করুন। কিন্তু কলি এখনো ছোট, আর ওর বাবা কখনো মানবে না। আমি জানি কলি এখনো ছোট, তাই তো আমি অপেক্ষায় আছি ওর প্রাপ্ত বয়স্ক হবার জন্য। ও ঠিকঠাক হয়ে গেলে আমি ওকে বিয়ে করব। আমি ওর জন্য এতটা বছর অপেক্ষা করেছি, সেখানে আরও কয়েকটা বছরও করতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, আমার থেকে কেউ কলিকে বেশি ভালোবাসবে না। কলি ছোটবেলা আমার কাছে নিতান্ত একটা ছোট্ট মানুষ ছিল, ছোট্ট একটা কিউট বেবি। আরও 5টা বাচ্চা আমার কাছে যেমন লাগতো, কিন্তু ধীরে ধীরে ও যখন বড় হলো, আমার দিকে ওর যে তাকানো, ওর যে চাহনি, আমার পিছু ওর যে আগ্রহ, সব কিছুতে আমি অনেক মুগ্ধ হতাম। না চাইতেও আমাকে ওভাবে ভাবতেও বাধ্য করেছে। ছোট্ট সেই পরীটা
বড় হয়ে আমার মন কেড়ে নিল। ছোটবেলায় মুগ্ধ করতো একটা পাকা বুড়ি হিসেবে, আর বড় হয়ে অন্যরকমভাবে আমার দৃষ্টি, মন, আমার মস্তিষ্ক সব কিছু কেড়ে নিল। আমি সবার সম্মতি নিয়েই কলিকে নিজের করে নিব। শুধু আপনি একটু দোয়া করবেন। এরপর শুভ উঠে চলে গেল। শুভ হসপিটাল থেকে সরাসরি থানায় গেল। কলি আত্মহত্যা করেছে, তাই পুলিশ কেস করতে চাইছে। শুভ গিয়ে সব সামাল দেয়। কলির বাবাও শুভকে এ সময় আশা করেনি, তবু কিছু বলেনি, কারণ কলির প্রতি শুভর টানটাও উনি জানে। কিন্তু ভালোবাসাটার কথা এখনো তার কান পর্যন্ত পৌঁছায়নি। সে মনে করেছে হয়তো হসপিটাল থেকে কেউ বলেছে শুভকে, তা না হলে শুভ কিভাবে জানবে। কলিকে 2 দিন পর ছুটি দিয়ে দিল। এই 2 দিন শুভ কলির সাথে সারাক্ষণ হসপিটালেই ছিল। কলির মাও বুঝতে পারলো শুভ আসলেই কলিকে অনেক ভালোবাসে। কিন্তু তবু একটা কিন্তু থেকে যায়। কলি এখন বাসায়, আজ স্কুলেও গিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ শুভর গাড়ির সামনে দেখতে পেল। কলি গাড়ির সামনে যেতে শুভ দরজা খুলে কলিকে ভেতরে টান দিয়ে নিয়ে এলো। কলি ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কেউ দেখছে কিনা। ভাগ্যিস আজ শিলা ছিল না, তা না হলে কি হতো। কিরে, কি চিন্তা করছিস? কলির সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে এদিক ওদিক তাকিয়ে লাভ নেই। তোকে কেউ দেখেনি, আর এখনো এই গাড়ির ভেতরে কেউ দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পারবি। কলির এতক্ষণ পর চিন্তার অবসান হলো, কিন্তু শুভর দিকে তাকিয়ে আবার শুরু হয়ে গেল। শুভ কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে। শুভ এভাবে তাকালে কলির ভেতরে অদ্ভুত ফিলিংস প্রসারিত হয়, যার কারণে কলির গালগুলো লজ্জায় লাল হয়ে যায়। কলি শুভ থেকে একটু দূরে বসার চেষ্টা করল। শুভ টান দিয়ে কলিকে আরও কাছে টেনে নিয়ে যায়। এবার কলির ঘাড়ে মুখ রেখে কলি শরীরের ঘ্রাণ নিতে থাকে। কি মাখছিস আজকে? কলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, লোশন। তাই তো এত মিষ্টি ঘ্রাণ আসছে। আমাকে পাগল করার জন্য সব ব্যবস্থা করে রেখেছিস। হ্যাঁ, এই কয়েকদিনে তোর অনেক আসক্ত হয়ে পড়েছি। বলতো ঢাকায় গেলে তোকে ছাড়া থাকবো কিভাবে? আপনি চলে যাচ্ছেন কবে? আজ এক্ষুনি রওনা দিব। তোর সাথে দেখা করবো বলে এখানে অপেক্ষা করছিলাম। আমি সময় পেলেই চলে আসব, কিন্তু যেতে তো হবে আমায়। অনেক কাজ আছে। চাচা একা কিছুই করতে পারছে না। তুই একদম কান্না করবি না। ক্লাস ছাড়া, কোচিং ছাড়া কোথাও যাবি না। নিজের খেয়াল রাখবি। এখানে ফোন আছে, আমি ফোন করব। যত রাতই হোক একবার হলে আমার সাথে কথা বলবি। আমি কি বলছি শুনছিস? কলি মাথা নেড়ে হ্যাঁ বলল। আর আজই আন্টিকে নিয়ে বড় ওড়না কিনে আনবি। এই ছোট ছোট স্কার্ফ এসব আমি যেন আর না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বুঝছিস? কলি ফ্যালহাল চোখে শুভর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। শুভ কলির কপালে একটা কিস করে। কলিকে কলির বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। উদ্দেশ্য ঢাকা যাওয়া। শুভর মেসেজ। কলির মুখে হাসি ফুটে উঠল। এভাবে সারা সপ্তাহ জুড়ে মেসেজের আদান প্রদান চলে তাদের মধ্যে। শুধু রাতে শুভর সাথে কথা হতো আমার। সপ্তাহে একদিন শুভ ঢাকা থেকে আসতো কলির সাথে দেখা করতে। এভাবে সময়গুলো ভালোই চলছিল। অনেক দিন পর আমি স্কুলে গিয়ে দেখি পুরো স্কুলে খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উপলক্ষে। ঋতুরাজ বসন্ত এসে পড়েছে। শীতের রিক্ততাকে কাটিয়ে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপে সাজাতে শিখেছে। তাকেই বরণ করার জন্য এত আয়োজন। এবার আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তবে এবার আমার জন্য একটু স্পেশাল, কারণ এবার আমিও গান গাইব অনুষ্ঠানে। গানের গলা বরাবরই ভালো ছিল আমার, কিন্তু শুভর উপর রাগ করে এত বছর স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আমি। কিন্তু এই বছর আমার জন্য স্পেশাল। আজ শুভ নামক মানুষটা আমার, তাই রাগ করে কোনো লাভ নেই, কারণ রাগ, অভিমান, বিরহ সব শেষে শুভ শুধুই আমার। এই দিক দিয়ে শুভর দিনগুলোও ভালোই যাচ্ছে। সারাদিনের হাজারো ক্লান্তি টেনশন দূর করে রাতে কলির সাথে কথা বলে। আজ রাতেও কলির সাথে কথা বলে জানতে পারলো কলি কালকের অনুষ্ঠানে গান গাইবে, কিন্তু শুভ ব্যস্ততার জন্য আসতে পারবে না। কলিকে বলে দিল। এটা শুনে কলির কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য শুভ অন্য সব কথা বলে কলির মন ভালো করে দিয়েছে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম, তা না হলে দেরি হয়ে যাবে। আজ আমি একটা হলুদ রঙের 3 পিসের সাথে লাল ওড়না পরলাম। কাঠগোলাপের কানের দুল পরেছি। আমার যথারীতি গোলাপ পছন্দ, কিন্তু শুভর নাকি কাঠগোলাপ বেশি ভালো লাগে, তাই এবার গোলাপ বা গাঁদা ফুল না, শুভর পছন্দের কাঠগোলাপ পরেছি।
চুলটা বেশ অনেক বড় বলে কিছুটা এলোমেলোভাবে হাত খোপা করে সেখানেও কাঠগোলাপের গাছরা পড়েছি। চোখে কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সব মিলে কলিকে আজ খুব সুন্দর লাগছে। আয়নায় নিজেকে দেখে কলি নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ এর আগে কলি কখনো সাজগোজের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না। কিন্তু আজকাল কেন জানি সাজতে খুব মন চায় কলির। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। কিন্তু কিছুক্ষণ পর কলির আফসোস হয় ফোন থেকে শুভর একটা ছবি বের করে বলতে থাকে, মিস্টার শুভ, দেখুন আমায় কতটা সুন্দর লাগছে। আপনার পছন্দের ফুল দিয়ে সেজেছি আজ আমি। সারাক্ষণ তো আমায় পিচ্ছি পিচ্ছি বলেন, আজ দেখলে বুঝতে পারতেন আপনার পিচ্ছি এখন আর পিচ্ছি নেই, বড় হয়ে গেছে। কিন্তু আপনি তো খুব ব্যস্ত মানুষ, আমাকে দেখার সময় কি আছে আপনার? আমি এবার আপনার জন্যেই অংশগ্রহণ করলাম, আর আপনি নিজেই নাকি আসবেন না। মনে রাখবেন, আমারও সময় আসবে, দেখাবো মজা আমি সেই দিন। কলি, এই কলি, হয়নি তোর? শিলা বাহিরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বের হ। আসছি মাত্র। আমায় বের হতে দেখে শিলা দাঁড়িয়ে আছে। কলি, আজ কাকে খুন করার প্ল্যানিং করছিস? কি যাতা বলছিস? কি যা তা না, আজ তো তোকে কি যে সুন্দর লাগছে দোস্ত, আমি পোলা হইলে ভাগাইয়া নিয়ে যাইতাম আজ। হয়েছে, চল। যার জন্য এত আয়োজন তার খবর নাই, ও নেড়ে খুন করে কি করুম? আমি মনে মনে শুভর চিন্তা করতে করতে স্কুলে পৌঁছে গেলাম। অনুষ্ঠানে শুরু হয়ে গেল। কিছু গেস্ট এসেছে, আরো কিছু গেস্ট নাকি আসছে। আমি এখন শুভর আশা করে বসে আছি। কিছুক্ষণ পর চোখ গেল স্কুলের গেট দিয়ে 3জন সুদর্শন পুরুষ প্রবেশ করলো, আর সব মেয়েরা ওদের দিকে তাকিয়ে আছে। এরা আর কেউ নাই, না মাহির আর একজন কে আমি চিনি না। কিন্তু আমার চোখে যাহারে খুঁজিতাছি তাহাকে কোথাও দেখছি না কেন। ঠিক তখনই মাহির আসে। হ্যাঁ পিচ্ছি আপু, কাকে খুঁজছো? আমি মাথা নেড়ে না বললাম, কাউকে না। তুমি যাকে খুঁজছো সে এখানে নেই, তাই খুঁজি বন্ধ করে প্রোগ্রামে মন দাও। আর তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ ভাই দেখলে আজ পুরো পাগল হয়ে যেত। এমনিই তো বেচারা হাফ পাগল অলরেডি তোমার জন্য। তখনই ইনাম ও ফাহিম এসে দাঁড়ালো আমার সামনে। কেমন আছো কলি? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ভাইয়াটাকে আগে কখনো দেখিনি তো। হ্যালো, আমাদের জিজু, অর্পাপুর হাজবেন্ড, আর তোমার শুভ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তোমার সতীনও বলতে পারো। এসে মাহিরের এই কথায় কলি সহ সবাই অবাক। অবাক হবার কিছু নাই কলি, তোমার শুভ ভাইয়া তোমার থেকে বেশি ওনার সাথে থাকে। ফাহিম ভাইয়াকে ছাড়া তো দিন শুরুই হয় না ভাইয়ার। স্টপ মাহির, কি যাতা বলছিস? কলি, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর আমরা কিন্তু তোমার গান শোনার জন্য এত দূর থেকে আসছি, তাই শুভকামনা রইল তোমার সাথে আমাদের। ধন্যবাদ ভাইয়া। এতক্ষণে ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। কিছুক্ষণ পর কলির গান শুরু হয়, তাই কলি স্টেজে ব্যাক সাইডে গিয়ে দাঁড়ালো। কলির নাম ডাকার পর কলিও স্টেজে গিয়ে গান আরম্ভ করে। ঠিক তখনই সামনে নজর পড়ে কলির। এ কি, এ তো শুভ। হলুদ পাঞ্জাবি পরে হ্যান্ডসাম ড্যাশিং লুক নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে, আর ঠোঁটে তার সেই ভয়ঙ্কর হাসি। এই হাসি দেখিয়ে যে কোনো মেয়েকে নিমিষেই পটিয়ে ফেলতে পারবে। আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে গান গাওয়া শুরু করলাম। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ পুরোটা সময় কলির দিকে তাকিয়েছিল, কিন্তু কলি শুভর চোখের দিকে আর তাকায়নি, কারণ শুভর চোখের দিকে তাকালে হারিয়ে যেতে মন চায়। গান শেষে চারদিকে তালির শব্দে শুভর ধ্যান ভাঙে। শুভ একা আসেনি এবার, অর্পা ও রিহাকে সাথে করে এনেছে। অর্পা দেখেছে কলিকে আগে, কিন্তু রিহার কলির সাথে আগে দেখা হয়নি, তাই এবার জিদ করেই ভাইয়ের সাথে এসেছে। কলিকে দেখে তো রিহা জড়িয়ে ধরেছে, মনে হয় গতকালের চেনা। শুভ রিহার সাথে কলিকে পরিচয় করিয়ে দিল। উফ, কলি ভাবি, তুমি কত মিষ্টি দেখতে, একদম সন্দেশের মতো। তোমাকে না খেয়ে ফেলতে মন চাইছে। কলি তো বেচারি রিহার মুখে ভাবি ডাক শুনে লজ্জায় গাল দুটো টমেটো হয়ে গেছে, আর চোখে এদিক ওদিক দেখাচ্ছে কেউ শুনছে কিনা। তা না হলে স্কুলের মেয়েগুলো হেস্তনেস্ত করে তুলবে কলির জীবন। শুভ ঠিক বুঝতে পারছে না কলি কি কারণে ভয় পাচ্ছে, তাই রিহাকে স্টপ হতে বলল। তখনই অর্পা এসে, ভাই চল যাওয়া যাক। শুভরা দুটো গাড়ি নিয়ে এসেছিল।
ফাহিম, অর্পা, মাহির, ইনাম বসে আছে। আরেকটাতে শুভ আর রিহা। শুভ গাড়ির দরজা খুলে দিয়ে কলিকে উঠতে বলল। আমি? বাবা বকবে। অর্পা অন্য গাড়ি থেকে বলে উঠল, কলি উঠে পড়ো, স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। শুভ ড্রাইভিং সিটে বসেছিল। কলিকে পাশের সিটে বসতে ইশারা করেছে, কিন্তু কলি আমি রিহার সাথে বসি বলতে নিলে শুভর ধমকে চুপচাপ শুভর পাশে বসে পড়ে। শুভ ড্রাইভ করছে আর চোখে কলিকে দেখছে। কলি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। মন খারাপ করার কারণ হচ্ছে শুভ। শুভ তা খুব ভালো করেই বুঝতে পারে, তাই একটা মুচকি হাসি দিয়ে সে এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর এক হাত দিয়ে কলির একটা হাত ধরে রাখে। কলি রাগ করে হাতটা ছুটানোর চেষ্টা করে, কিন্তু কলির মতো পিচ্ছি কি শুভর মতো মানুষের সাথে শক্তি দিতে পারবে, যেখানে শুভ যদি কলিকে জোরে একটা থাপ্পড় মারে কলি মনে হয় না দ্বিতীয়বার উঠতে পারবে। সেদিন থাপ্পড়কে বুঝতে পেরেছে, না পেরে আর চোখে দিয়ে ইশারা করে রিহার দিকে, তার মানে ছোট বোনের সামনে সব কি। কিন্তু শুভর তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। কলিকে লজ্জা দেবার জন্য, রিহা, তুই কিছু দেখছিস? রিহা মোবাইল টিপতে টিপতে বলল, না ভাইয়া, তোমরা চালিয়ে যাও, আমি কিছুই দেখছি না। কলির মুখটা দেখার মতো ছিল তখন। সবাই শুভদের বাগান বাড়িতে উপস্থিত হলো। এই বাগান বাড়িটা বাহির থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও সুন্দর। কলি আজ প্রথম এই বাড়িতে আসলো। এর আগে শুধু বাহির থেকে কয়েকবার দেখেছিল। চতুর্দিকে সবুজ গাছের সমারোহ, আর মাঝখানে দুতলা বিশিষ্ট ডুপ্লেক্সের বিশাল বাড়ি। শুভ কলির হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। মাহির, ইনাম আর ফাহিম বাড়ির ছাদে গল্প করছে। রিহাকে সাথে নিয়ে আমরাও জয়েন হলাম। অর্পা আপু দুপুরের খাবারের কি আয়োজন তা দেখতে গেল। শুভ আমায় বসিয়ে নিজেও পাশে বসে পড়লো, কিন্তু শুভকে দেখে মনে হচ্ছে সে ভালো নেই, মুখে বিষণ্ণতা। একবার জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু এত মানুষের মাঝে আর সাহস হলো না আমার। অর্পা আপু কফি এনে, ভাই এটা খেয়ে নে, মাথা ব্যথা কমে যাবে। এক কাজ কর ভাই, তুই কিছুক্ষণ গিয়ে ঘুমা। শুভ কফিটাতে চুমুক দিয়ে মাথা নাড়লো। তার মানে সে যাবে না। এখন বুঝলাম ওনাকে এমন দেখাচ্ছে কেন, তাই এমন শান্ত হয়ে বসে আছে। মাথা তো ব্যথা করবেই। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস কি আছে শুভ ভাইয়ের? সকালেই শুরু হয় তার, 12টা বাজে। রাহির দিকে শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। শুভর চেহারা দেখে বোঝা যাচ্ছে বেচারার মাথা ব্যথা এখনো কমেনি, তাই আমি সাহস করে বলেই দিলাম, আপনি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিন, মাথা ব্যথা কমে যাবে আপনার। শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে রইল, এরপর কলির হাত ধরে ওখান থেকে নিয়ে এলো। আরে কি করছেন? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই কি মনে করবে? শুভ রুমে এনে দরজাটা লাগে। কেউ কিচ্ছু মনে করবে না, আর বাকিদের চিন্তা বাদ দে, তুই শুধু চিন্তা কর। আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। ওকে বলে আমি চলে যেতে নিলাম। শুভ আমার হাতটা ধরে ফেললো। কোথায় যাচ্ছিস? আপনি না ঘুমাবেন? আমায় ডিস্টার্ব করতে মানা করলেন, তাহলে আমি এখানে কি করব? ঘুমান আপনি। এই কারণে না পোলাপাইনদের সাথে প্রেম করতে নাই, তুই কি কিছুই বুঝিস না? শুভর কথা শুনে কলির কান্না করতে মন চাইল। এত সাজগোজ করার পরেও নাকি আমি ওনার কাছে পিচ্ছি? আমায় কেমন লাগছে একবার বললো না, আসার পর থেকে শুধু বোকার ধমকি দিয়ে যাচ্ছে আমায়। শুভ খুব ভালো করে বুঝতে পেরেছে কলি রাগ করেছে। শুভর নিজের উপরই রাগ উঠছে। আমারই বোঝার উচিত ছিল কলি এখনো ছোট, ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে, তাই খুব বেশি এক্সপেক্ট করা ঠিক না তার উপর। শুভ কলির হাতটা ধরে বিছানায় বসিয়ে দিল, এরপর আমার কোলে মাথা রেখে মাথাটা টিপতে বলল, মাথাটা টিপে দেয়, আমি একটু ঘুমাবো, এর জন্যই তোকে নিয়ে আসছি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর সৌভাগ্য আবার কবে পাবো জানি না, তাই এই সময়টাকে আমার উপভোগ করতে হবে। তোর কোলে মাথা রেখে ঘুমানোর ইচ্ছা অনেক দিনের, যা আজ পূরণ হচ্ছে। আমি আস্তে আস্তে শুভর মাথাটা টিপছি আর চুলগুলোতে হাত বুলাচ্ছে। শুভর চুলগুলো কি সফট আর সিল্কি। কলির তো মন চাচ্ছে একটু কাছে গিয়ে চুলগুলোর ঘ্রাণ নিয়ে দেখি কি শ্যাম্পু ব্যবহার করে ছেলেটি। শুভ ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে শুভ আমার কোমরকে জড়িয়ে ধরেছে। কলির তো মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নড়তেও পারছে না, শুভ উঠে চলে যাবে বলে। কলি তো শুভর ঘুমন্ত চেহারা দেখে আবারও প্রেমে পড়ে গেল। শুভ বসে বসে ড্রিঙ্ক করছে। এই অভ্যাসটা শুভর খুবই খারাপ। মন খারাপ থাকলে হয়তো ড্রিঙ্ক করবে, নয়তো সিগারেটের ধোঁয়া ওড়াবে। আজ শুভর মনটা খারাপ, তার কারণ হচ্ছে চারপাশের পরিবেশ।
ভালোবাসা দিবস উপলক্ষে শুভর ফ্রেন্ডসরা পার্টির আয়োজন করেছে। আর এই পার্টিতে এসে চারদিকে এত জোড়ায় জোড়ায় কাপল দেখে শুভর ও কলির কথা খুব বেশি মনে পড়ছে। কলির সাথে এটাই শুভর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই কলির সাথে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু আর্জেন্ট কাজ পড়ায় শুভ ও বাকি সবাই সেদিনই ঢাকায় ব্যাক করে। শুভ বসে বসে ভাবছে, ফাহিম এসে কিরে কি ভাবছিস? আমার ভাবনার মানুষটিকে ছাড়া আর কারো কথা ভাবার সময় নাই, জানিস না? ও তাই তো, তোমার জীবন তো আবার কলিময়। হয়েছে তোর, আমি না হয় বাধ্য হয়ে একা বসে টাইম পাস করছি, কিন্তু তুই এখানে কেন? আজকে তোর অর্পার সাথে থাকার কথা। ফাহিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াইনের গ্লাস হাতে নিল। তোর বোনকে কাল রাত থেকে ফোন করছি, ফোন রিসিভ তো দূরে থাক, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। বলতো এভাবে কতদিন? ও শুধু আমার থেকে দূরে থাকার বাহানা খোঁজে। এখন তো আমারও মনে হচ্ছে ওকে এভাবে বিয়ে করা ঠিক হয়নি। ও রিল্যাক্স ফাহিম, তুই একটু বেশি চিন্তা করছিস না? আরে অর্পা তোর বিয়ে করা বউ, গার্লফ্রেন্ড না যে ও ফোন রিসিভ না করলে ওর সাথে দেখাই করতে পারবি না। তোর বউ ফোন না ধরলে বাসায় চলে যা, ওকে নিয়ে কোথাও ঘুরে আয়, ওকে বেশি বেশি করে সময় দে, দেখবি ভালো না বেশে যাবে কোথায়। ভালোবাসা একটু বেহায়া হতে হয়। কিন্তু ওকে যেতে রাজি হবে? শুভ একটু বিরক্ত হয়ে ফাহিমের দিকে তাকালো এবার। এমন বডি কার জন্য করছিস? মারামারির জন্য? বউ যেতে না চাইলে কোলে করে নেওয়া যাবে, কে তোরে বাধা দিবে? আর লাইসেন্স করা জিনিস ভাই, যখন যা মন চাইবে যেমন মন চাইবে নিয়ে নিবি। ফাহিম ভাইয়া কিভাবে প্রেম করতে হয় তা শুভ ভাইয়ার থেকে শিখে নাও, অনেক বছরের অভিজ্ঞতা আছে। কি বুঝলা? মাহির টিটকারি করলো। এতক্ষণ ইনাম ও মাহির ফাহিম ও শুভর কথাগুলো শুনছিল। বয়সে ছোট হলেও শুভর সাথে যথেষ্ট ফ্রি ওরা। শুভর সব ভালো খারাপ কাজে ইনাম, মাহির আর ফাহিম সাথে ছিল এবং আছে। ওকে আমি চললাম তোমার বোনের কাছে, কপালে আজ যা আছে খেতে রাজি, শুধু ঝাড়ু জুতা যাতে না পড়ে দোয়া করি। আর তোরা 3টা ব্যাচেলর ডেট পালন করে একে অপরের সাথে। ফাইম ভাইয়া আমাদেরও সময় আসবে, মনে রেখো। ওকে ওকে ইনাম, বাই। সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু দুটো চোখ শুভকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে, আর সে হলো আরুষি। শুধু আরুষি না, পার্টিতে আসা অনেক মেয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু কেউ ওর সামনে আসার সাহস পাচ্ছে না শুভ। কারণ শুভ কোনো মেয়েকে নিজের ধারের কাছে বেশি ঘেঁষতে দেয় না। এমন ড্যাশিং হ্যান্ডসাম মানুষটি যখন কর্কশ কণ্ঠে গেট আউট, লিভ মি অ্যালোন বলে চিল্লিয়ে ওঠে, তখন যে কোনো মেয়ে সামনে আসতে ভয় তো পাবেই। বেশিরভাগ মেয়েরাই শুভকে চেনে, তাই ওর ধারে কাছে যায় না। কিন্তু আরুষি কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। কোথাও তেমন যাওয়া হয়নি বলে আজ কাজিন ব্রাদারের সাথেই পার্টিতে এসেছে। আর এখানে এসে নিজেরও কিছু ফ্রেন্ডস পেয়ে গেল। শুভকে দেখি, ছেলেটা কে রে? ও তো শুভ ভাই, পুরো নাম শুভ চৌধুরী। চৌধুরীর বাড়ির বড় ছেলে, হ্যান্ডসাম গুড লুকিংয়ের সাথে ভীষণ রাগী, তার সাথে রাজনীতি করে। বাবার বিশাল ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এখনও ব্যাচেলার, আমাদের ভার্সিটিতে সিনিয়র ছিল। গার্লফ্রেন্ড নাই কোনো? মনে হয় না রে, আজও কোনো মেয়ের সাথে দেখিনি। কেন, প্রেম ভালোবাসা পছন্দ করে না? তেমন তো মনে হয় না, ভার্সিটিতে যখন ছিল নিজের অনেক ফ্রেন্ডশিপদের পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছে। আরুষি আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু মুগ্ধ নয়নে শুভর দিকে তাকিয়ে আছে। শুভর এখন আর এখানে থাকতে মন চাইছে না, খুবই বিরক্ত লাগছে। তার উপর আজ ড্রিঙ্কসের নেশাও হয়ে যাচ্ছে, তাই ইনাম আর মাহিরকে নিয়ে বাসায় চলে গেল। রাত 1টা বাজে, হঠাৎ কলির ফোনটা ভাইব্রেট করতে লাগলো। ঘুম ঘুম চোখে কলি। হ্যালো শুভ ভাইয়া, আমি কাল কথা বলি। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। থাপ্পড় চেনস? না চিনলে বল, আমি এক্ষুনি এসে দেওয়া যাব। আর আমি তোর কোন কালের ভাই? হ্যাঁ, শুভর কথা শুনে কলির ঘুম জানালা খুলে দৌড় দিল। আসলে আমি দেখ কলি, এমনি মনটা ভালো না, আর তুই এমন এসব আবল তাবল বলে আমার একদম একদম রাগাইস না কিন্তু। আপনার মন খারাপ কেন? বারে আজ এমন একটা দিনে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে আছে, আর আমি তো তোকে দেখতেও পারছি না। খুব মনে পড়ছে তোকে কলি, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। কেন তুই আমার সাথে নেই? আমার কাছে এসে পর কলি, খুব যত্নে রাখবো আমি তোকে। আপনি কিছু খেয়েছেন? মানে উল্টাপাল্টা কিছু?
ড্রিঙ্ক করেছি। আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি। কেন? কলি বিস্ময়ী হয়ে জিজ্ঞেস করলো। মন খারাপ থাকলে একটু করি, আগে করতাম না, কিন্তু গত 2 বছর তোর কথা যখনই মনে পড়তো তখন এটা ছাড়া কোনো উপায় ছিল না তোকে ভুলবার জন্য। তাহলে এখন ছেড়ে দিন। তুই যেদিন আমার পুরোপুরি হবি সেদিন আই প্রমিস একদম ছেড়ে দেব। কলি এ সম্পর্কে আর কিছু বলতে পারলো না। আচ্ছা তাহলে এখন ঘুমান, অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার তো তোর সাথে কথা বলতে অনেক মন চাইছে, তোর কোলে মাথা রেখে ঘুমাইতে মন চাই বাসা। ওদিকে কলি নিশ্চুপ। শুভ ড্রাঙ্ক হয়ে আবল তাবল বলেই যাচ্ছে আর কলি চুপচাপ শুনেই যাচ্ছে। কিছুক্ষণ পর কোনো শব্দ আসছে না ও পাশে থেকে। কলি বুঝতে পেরেছে শুভ ঘুমিয়ে গেছে, তাই কলিং ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। ফাহিমও পার্টি থেকে এসে বারান্দা দিয়ে অর্পার রুমে প্রবেশ করলো। অর্পা ঘুমে আচ্ছন্ন, পাশের টেবিলে চকলেট বক্স রাখা। এটা বিকেলে ফাহিমই পাঠিয়েছিল অর্পার জন্য, সাথে রেড রোজ। গোলাপগুলো অর্পা খুব যত্নে ফুলদানিতে রেখে দিয়েছে, আর চকলেট বক্স থেকে কিছু চকলেট শেষও করে ফেলেছে। বাকিগুলো পরে খাবে বলে পাশের টেবিলে রেখে দিল। ফাহিম দেখে মুচকি হাসি দিল। থাকলি একটা, আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মুখ ফুটে বলবে না, শুধু জ্বালাবার জন্য। ফাহিম অর্পার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তোমার এই মায়া ভরা মুখটার প্রেমে যে আমি বারবার পড়ি, এটা কি আমার দোষ? এরপর ফাহিম গিয়েও অর্পার পাশে শুয়ে পড়ল। আজও কোথাও যাবে না। সকালে হয়তো অর্পা রাগ করবে, করুক, ও রাগটা ফাহিমের এখন ভালো লাগে। কলি সকাল সকাল উঠে রেডি হয়ে শিলার সাথে স্কুলের দিকে পা বাড়ালো। মন খারাপ করে চারদিকে নজর দিচ্ছে। বসন্তের ছোঁয়া বইছে চারিদিকে এখনো। শুভর কথা খুব মনে পড়ছে। আজ 3 দিন হলো শুভর সাথে কথা হচ্ছে না, তাই তো নিজের অজান্তেই বলে উঠল, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। শেষ বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। শুভকে সাথে করে নিয়ে কলির বসন্তের সব এলোমেলো ঘুরাতে চেয়েছিল, কিন্তু শুভর বাবা আজমাল চৌধুরী অসুস্থ, হেমোরেজিক স্ট্রোক করেছে। এটা সাধারণত মস্তিষ্কের ভেতরে কোনো রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয়। এই ধরনের স্ট্রোক 3 মাসের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক অনেক বেশি বেড়ে দেয়। তাই তো শুভ আর শুভর পুরো পরিবার হাসপাতালে ব্যস্ত। শুভর বাবার এই অবস্থা দেখে শুভর মা অসুস্থ হয়ে পড়েছে, তাই মাকে বাসায় শুভর ছোট মা আর অর্পা দেখাশোনা করেছে। আর হাসপাতালে ওরা 3 ভাই, চাচা আর ফাহিম আছে। চাচাকে প্রতিদিন রাতে জোর করে বাসায় পাঠিয়ে দেয়, কারণ উনিও অসুস্থ হলে আরও সমস্যায় পড়তে হবে সবাইকে। কিন্তু শুভর দিন রাত হাসপাতালে বাবার কাছে পার হচ্ছে। হয়তো এতদিন বাবা ভালো ছিল বলে শুভ কখনো বোঝেনি এই মানুষটাকে, শুভ কতটা সম্মান ও ভালোবাসে। এই কয়েকদিনের মধ্যে শুভ কলির সাথে কোনো কথাও বলতে পারেনি, শুধু একবার ফোন দিয়ে বলেছে, বাবা অসুস্থ, ফ্রি হলে আমি কল করবো। তাই কলিও আর শুভকে ফোন করে বিরক্ত করেনি। কলি জানে সব ঠিক হলে শুভ নিজেই ওকে ফোন দেবে। এখন আল্লাহর কাছে দোয়া আর অপেক্ষা করা ছাড়া কলির আর কিছুই করার নেই। আজ 15 দিন হলো শুভর বাবা কিছুটা সুস্থ। শুভ কিছুটা নিস্তার হলেও আবার আরেক ভেজালে পড়ে গেল। চৌধুরী পরিবারের বিশাল ব্যবসার ভার কে নেবে এখন? এত বছর আজমাল চৌধুরী এক হাতে সব দেখে এসেছে, কিন্তু এখন ডাক্তার আজমাল চৌধুরীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। শুভর চাচারও সম্ভব নয়, ইনাম ব্যবসার কিছুই বোঝে না। সে কলেজের প্রফেসরের পদে কিছুদিন হলো জয়েন করেছে, আর বাকি আছে মাহির, ওর পড়াশোনা শেষ হয়নি এখনো। অনেক ডিসকাশনের পরে শুভ সিদ্ধান্ত নিল নিজের স্বপ্নকে ভুলে যাবে পরিবারের জন্য, আর পারিবারিক ব্যবসা সামলাবে এখন থেকে। রাতে ছাদে দাঁড়িয়ে আঙুলের ফাঁকে সিগারেট রেখে বাতাসে ধোঁয়া ছাড়ছে শুভ। কলিকে অনেকদিন পর ফোন করলো। কলিকে সব খুলে বলা হলো। কলি শুভকে নিজের প্রতি ভরসা রাখতে বলল। এতদিন চারদিকে বসন্তের ছোঁয়া থাকলেও এখন কিছুটা কমে গিয়েছে বসন্ত, কারণ ঋতুরাজ বসন্তকেও বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। তাই পরিবেশটাও এখন আগের মতো নেই, কিছুটা গরম এখনই পড়া শুরু করে দিয়েছে। তবে মাঝে মাঝে বৃষ্টি এসে কিছুটা ঠান্ডা অনুভূতি দিয়ে যায় পরিবেশকে।
আজও রাতভর বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল সকাল সূর্যি মামা উকি দিয়ে পরিবেশটাকে এখন আবার গরম করে দিল। কলি, শিলার ছোট বোন নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল। রাস্তার চারপাশে অনেক কোলাহল। সাধারণত গ্রামের মানুষদের সকাল শুরুই হয় ভোর ডেকে, তাই তো সকাল হতে না হতে কর্মমুখী মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে। তার উপর শিলা ও আজ খুব করে বকবক করছে, কারণ হাতে নতুন মোবাইল পেয়েছে। নতুন মোবাইলের খুশিতে তাই সে আজ দিশেহারা, কিন্তু মনটা একদমই ভালো না কলির। কারণ একটাই, শুভ। স্কুলের বসন্ত বরণ অনুষ্ঠানের সময় এসেছিল, আর কলির সাথে দেখা করতে আসেনি। ফোনে কথা হয় প্রতিদিন, কিন্তু কলির যে শুভকে খুব দেখতে মন চাইছে সে কথা কিভাবে বলবে ওকে। বাবার ব্যবসা ধরার কারণে শুভ একদমই সময় পায়নি, তাই মাসখানেকের উপর হলেও কলির সাথে দেখাও করতে পারেনি। তবে এখন কিছুটা হলেও চাপ কমেছে। এতদিন শুভ প্রচণ্ড ঝামেলার মধ্যেই ছিল। আগে শুভ মাঝে মাঝে অফিসে আসতো বাবাকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো শুভকে একাই সব সামলাতে হচ্ছে, তাই সব কিছু বুঝে নিতেই কিছুটা সময় লেগে গেল। স্কুলের ছুটির পর আমি ও শিলা একসাথেই বের হলাম। রাস্তার ওপারে ফুচকাওয়ালাকে দেখে শিলা দৌড়ে ওখানে চলে গেল আর টক দিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলো। শিলা মন প্রাণ উজাড় করে ফুচকা গিলছে, আর আমি অবাক হয়ে দেখছি। কলি, একটা খেয়ে দেখ, খুব টেস্টি রে। না না, আমার এত শখ নেই, তুই খা তোর ফুচকা। কলি, তুই একটা আজব মাইয়া রে। আমি আজ পর্যন্ত দেখি নাই কাউরে ফুচকা মানা করতে, অথচ তুই এগুলো খেতেই চাস না রে। কে রে? কেন জানি ভালো লাগে না রে, পেটেও হজম হয় না একদম। একবার শখ করে চেষ্টা করেছিলাম, কিন্তু রাতে পেটের ব্যথায় জান যায় যায় অবস্থা আমার। আরে এত তাড়াতাড়ি মরলে আমাকে কি হইব সুন্দরী? কলি ও শিলা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো কে। এ তো চেয়ারম্যানের পোলা শিহাব আর তার বখাটের বন্ধুরা ইলিয়াস, লিমন। এর আগে শিহাব কলিকে দূর থেকে শুধু দেখতো, আর তার বন্ধুরা গান বা শীষ বাজিয়ে ছাছড়ার মতো উৎপাত করত। কলি অনেকবার খেয়াল করলেও কখনো কিছু বলেনি, কারণ চেয়ারম্যানের ছেলে শুধু শুধু কলি কোনো ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু আজ তো একদম সামনে এসে পড়েছে, আজ তো চাইলেও এড়াতে পারবে না। কয়েক মাস গ্রামে ছিল না, তাই এতদিন দেখেনি। আজ আবার কোথা থেকে যেন হুদাই হলো ফাজিলটা। শুনলাম আজকাল নাকি চৌধুরী বাড়ির বড় পোলার লগে তোমার খাতির বাইরে গেছে। কেমন উদ্ভট চোখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে, যা খুবই অস্বস্তিকর লাগছে আমার। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, তেমন কিছু না সে ভাইয়া। তেমন কিছু না হইলে বালা অত্যন্ত তোমার জন্য। অবশ্য শুভ চৌধুরী তোমার থেকে বয়সে কত বড়, সময় মতো বিয়া করলে তো এতদিন তোমার বয়সে মাইয়া থাকতো। আমার কেন জানি গা জ্বলছে কথাগুলো শুনে, এক মুহূর্তও এখানে থাকতে মন চাইছে না। আমরা আসি শিহাব ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। এটা বলেই আমি শিলার এক হাত ধরে চলে যেতে নিলাম। শিহাব আমার অন্য হাতটা ধরে ফেলে রাস্তায় আটকায়। আরে কই যাও, দাঁড়াও। এতদিন পর তোমার লগে কথা কইতে আইলাম, আর তুমি দেখি আমার থেকে পালাচ্ছ। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম। আমি বাসায় যাবো শিহাব ভাই, পথ ছাড়ুন। সাইডা দেমো, আগে কথা শেষ করে নেই। গ্রামে এত জোয়ান ফোলাগো রাইখা তুমি শুভ চৌধুরী পিছে পিছে ঘুরছ, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কি এমন দিছে আমারও একটু কও। আমি তার মতো দিতে না পারলে কমও দিব না, বিশ্বাস করতে পারো। এই ধরনের কথার সম্মুখীন আমি কখনো হইনি, তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আরে কাঁদো কেন? বলে চোখের পানি মুছতে আসলে আমি ধুপা পিছে চলে যাই। তোমার মনে হয় না কলি তুমি একটু বেশি বোকা? শুভ চৌধুরী ঢাকার এত সুন্দর সুন্দর মাইয়াগো পিছে না ঘুরে তোমার মতো গ্রামের একটা পিচ্চি মাইয়া পিছে পিছে কেন ঘুরছে? তা কি তুমি বুঝো না? নাকি বুঝো না বোঝার ভান কইরা মজা নিচ্ছ? শিহাব ভাইয়া কী সব বলছেন? শুভ ভাইয়া জানতে পারলে অনেক রাগ করব। ওই দেখছস, আমাকে শুভ চৌধুরী ভয় দেখাচ্ছে। বলে হা হা করে সবগুলো হেসে ওঠে। সবগুলো যখন হাসিতে ব্যস্ত, যখন শিলা কলির হাত ধরে টেনে নিয়ে আসলো ওখান থেকে, আর পিচ দিয়ে শিহাবের বন্ধুরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আরে ফুলকলি, আমগো লগে নিয়ে যাও, হা হা। তুই আজই শুভ ভাইয়াকে ফোন করে বিচার দিবি। কি বিয়াদো বেরা, আগে তো শুধু দূর থেকে ফাইসলামি করতো,
আজ তো একদম সামনে এসে করছে। দেখছোস কত বড় সাহস। শিলা চুপ কর, এমনি আমার ভালো লাগছে না। আর খবরদার শুভ ভাইয়ার কানে যেন এইসব না যায়। উনি এমনিতেই অনেক প্যারার মধ্যে আছে, তার উপর আমার এইসব ঝামেলায় ওনাকে আর না জড়ানোই ভালো। উনি খুব রাগী, শোনার সাথে সাথে নিজের কাজ কাম সব ফেলে এখানে চলে আসবে, যা আমি একদমই চাই না। তাহলে কি করবি? এসব এভাবে চলতে দিবি? আজ হাত ধরতে সাহস হয়েছে, কাল যদি... তুই চিন্তা করিস না, আমি ঠিক সামলে নেব। এখন বাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। কলি ও শিলা যার যার বাসায় চলে গেল। আর বাসায় এসে কাউকে কিছু বলল না, চিন্তা করবে বলে। অবশ্য মন খারাপ ছিল বলে কলির মা অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছু একটা বলে বুঝিয়ে দিল। রুমে দরজা লাগিয়ে চিন্তা করছিলাম, আমি কি আসলেই ওনার যোগ্য? সে তো অনেক ভালো কাউকে পেতে পারতো, এখনো পাবে। তাহলে এসব উদ্ভট চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেলাম আমি। হঠাৎ মনে হলো কেউ আমার দরজা ধাক্কাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে আগে টাইমটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। স্কুল থেকে এসেই ঘুম দিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে। নিশ্চয়ই মা দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলার সাথে সাথেই শিলা হুড়মুড়িয়ে আমার ঘরে প্রবেশ করলো। কি রে শিলা, এই অসময়ে তুই? আর এত অস্থির লাগছে কেন তোকে? ওড়না কই তোর? ওড়না পর আর চল আমার সাথে। কোথায় আর কেন? তোর জম এসেছে। মানে? কলি বিস্ময় হয়ে, মানে শুভ ভাইয়া এসেছে। কি? কখন? আর তুই জানলি কি করে? শুধু কি আমি, পুরো গ্রাম জানে। মানে? চেয়ারম্যানের ছেলে শিহাব আর ওর বন্ধুদের নাকি শুভ ভাই গ্রামে এসেই অনেক মারধর করেছে। একটু আগে আব্বা ফোন দিয়া মারে বলছিল, আমি আড়াল হয়ে শুনছিলাম। আমি মনে করলাম তুই মনে হয় শুভ ভাইকে কিছু বলছিস। শিহাবের অবস্থা নাকি তেমন ভালো না, এক হাত তো ভাঙাইয়াই গেছে। শিলার কথা শুনে আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলে শিলা ধরে ফেললো। এখন চল আমার সাথে। কোথায়? আমি অবাক নয়নে তাকিয়ে আছি। কোথায় আবার? শুভ ভাইয়া ডাকছে তোকে, তোর ফোন বন্ধ বলে। আমাকে ফোন দিয়ে তোকে ঘর থেকে বের করতে বলছে। আমি চাচিকে বলেছি তোকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি, দুজনে মিলে নোট করব বলে। কিন্তু উনি তোর নাম্বার পেলো কোথায়? আর আমি কোথায় যাব? কোথাও যাব না আমি। আমাকে আজকে তুলেই আছাড় মারবে। কোথা থেকে পেলো তা জানি না, তোকে না নিয়ে গেলে কাল নাকি আমাকে স্কুলেও ঢুকতে দেবে না। স্কুলটা তো আবার তার বাপের, জানোসই তো। সে যখন তখন আমাকে বের করে দিতে পারবে। কি জ্বালা বলতো, আমি কিছুই করলাম না আর মাঝখান দিয়ে শাস্তি আমাকে পেতে হবে কেন? চল বলেই আমাকে এক প্রকার টেনে নিয়ে গেল। রাস্তাঘাট কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে। কোনো রকম শিলার ফোনের লাইটটা দিয়ে মেইন রাস্তায় এসে পড়ি। একটা গাড়ি দাঁড় করানো, সামনে মাহির ভাইয়া হাতের ইশারায় গাড়িতে বসতে বলল। আমি গাড়িতে বসে দেখি উনি এই গাড়িতে নেই। তাহলে কোথায় সে? আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মাহির ভাইকে যে কিছু জিজ্ঞেস করব তাও পারছি না। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে গেল। মাহির ভাই আমায় ইশারা করে সামনের একটা ব্ল্যাক কালারের মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে যেতে বলল। আমার তো মনে হয় পা চলছে না, কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা ধরতে নিলে ভেতর থেকে কেউ খুলে গম্ভীর গলায় গাড়িতে বসতে বলে। আমি গাড়িতে উঠে চুপচাপ বসে পড়ি। রাত বলে তেমন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ওনাকে, তবে দূরে রাস্তার লাইটের হলদে আলোয় ওনার হালকা আবছা ছায়া দেখা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে গেলে হেডলাইটের আলোয় মানুষটার চেহারা দেখতে পাই। কতদিন পরে দেখা হলো, অথচ এইভাবে এখনো রাগী একটা লোক নিয়ে দু আঙুলের মাঝে সিগারেট নিয়ে কালো ধোঁয়া ছাড়ছে সে। গাড়ির একটা জানালা বাদে সব জানালা বন্ধ বলে বাতাসে সিগারেটের সব ধোঁয়া আমার নাকে আসা শুরু করেছে। আর তাতেই আমার কাশি হচ্ছে। আমার কাশি দেখে উনি সিগারেটটা ফেলে দিল। কিছুক্ষণ পর কাশিটা বন্ধ হলে ভাবলাম যাক, একটু তো নিস্তার হলো। তখনই উনি আমার কোমরটা ধরে একদম কাছে টেনে নিল। আমার হাত দুটো তার বুকের উপর আর তার গরম নিঃশ্বাসগুলো আমার মুখের উপর আছড়ে পড়ছে। আর আমার নিঃশ্বাস নিতে কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। উনি আমার কপালে আসা ছোট ছোট চুলগুলো পরম যত্নে কানের পেছনে গুজে দিল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ফোন বন্ধ কেন তোর? স্কুল থেকে এসে না খুলতে ভুলে গেছি। কিছুটা কাপা গলায় বললাম। আমার ঘাড়ে তার মুখ রেখে ফিচেল স্বরে বলল, ঘুমিয়েছিলি? আমি শুধু মাথা নাড়লাম।
মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে আমার। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাস কেমনে? হ্যাঁ, আমার কিন্তু তোর ঘুম দেখে খুব হিংসা হয় জানিস। হঠাৎ আমার ঘাড়ে ওনার শীতল ঠোঁটের ছোঁয়ায় কেঁপে উঠলাম আমি। আস্তে আস্তে স্পর্শগুলো যেন আরো গভীর হতে লাগলো। ওনার প্রতিটা ছোঁয়ায় আমিও যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু কেন যেন আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি জানি না কেন। ওনার ভালোবাসার কারণে নাকি এত দিন পর দেখা হওয়ার কারণে নাকি সকালে শিহাবের কথাগুলোর কারণে আমি জানি না। শুভ কলিকে আর একটু কাছে টেনে শুভ কলির মুখটা দুহাত নিয়ে চোখে দুটো চুমু দিয়ে পানিগুলো শুষিয়ে নিল। কলি হালকা ধাক্কা দিয়ে দূরে সরে বসার চেষ্টা করলে শুভ আবার কলির কোমরকে আঁকড়ে ধরে কাছে টেনে নিজের ঠোঁট দুটো কলির ঠোঁটে প্রবেশ করাতে লাগলো। মুহূর্তের মাঝে কলির পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল, আর শুভর নেশা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুভর ভারী গরম নিঃশ্বাসগুলো কলির গালে এসে বাড়ি খাচ্ছে, আর কলির মনে হচ্ছে শুভ যদি তার কোমরকে এভাবে না ধরতো তাহলে হয়তো পড়ে যেত। কলির শরীর কেন জানি অবশ হয়ে পড়ছে। এর আগেও শুভ কলিকে এভাবে কিস করেছিল হাসপাতালে, কিন্তু আজ তো এক প্রকার উতলা হয়ে কিস করছে, যেন কত বছরের তৃষ্ণা নিবারিত হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর এক সময় শুভ কলিকে ছেড়ে দিয়ে ঠোঁটে আবার একটা কিস করে। কলির কপালে কপাল রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে শুভ। কিছুক্ষণ পর কলিকে খুব যত্নে বুকে জড়িয়ে ধরে বলে, তুই কি ভাবছিস তুই আমারে না বললে আমি জানতে পারবো না? কলি মাথাটা উঁচু করে শুভর দিকে তাকায়। এত অবাক খবর কিছু নাই। আমি দূরে থাকলেও আমার ছায়া তোর আশেপাশে থাকে। তোকে এখানে একা রেখে শহরে আমি কিভাবে নিশ্চিত থাকি? তুই তো আমার পরাণ পাখি, যাকে একদিন শুভর খাঁচায় বন্দি হতে হবে, কিন্তু যতদিন বন্দি করতে না পারছি নজরে তো রাখতে হবে, তাই না? কারণ শুভর প্রাণটা যে তোর কাছে, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তাই তোর কাছে আসা এমন অশুভ সব কিছুকে এই শুভ শেষ করে দিবে। কলি কেন জানি আজকের শুভকে দেখে সত্যি ভয় লাগছে, কারণ শুভর এমন রূপের কথা শুধু শুনেছে কিন্তু দেখেনি। কিন্তু শিহাবা, কলিকে শুভ আর কিছু বলতে দিল না, ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করতে বলল। এই নামটা তোর মুখে আমি আর শুনতে চাই না। আমার জিনিসের দিকে হাত দেওয়ার শাস্তিও পেয়ে গেছে। আশা করি জীবনে ভুলেও আর তোর সামনে আসবে না। আজ সকালে শুভ ফাহিমকে সাথে নিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করেছিল অফিসে। এমন সময় একটা নাম্বার থেকে কল আসে। অন্য কোনো নাম্বার হলে শুভ কখনো ধরতো না কাজের মাঝে, কিন্তু কাজ ছাড়া বা বিশেষ কোনো দরকার ছাড়া এই নাম্বার থেকে যখন তখন ফোন আসে না, তাই শুভ ফোনটা রিসিভ করলো। ফাহিম লক্ষ্য করলো ফোনে কথা বলতে বলতে শুভর চেহারার রং পাল্টে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে আছাড় দিলে ভেঙে চুরমার হয়ে যায়। শুভ তার বিয়েকে আজকে সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে, অফিস থেকে বের হয়ে যায়। ফাহিম বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ফাহিমও পিছে পিছে শুভর সাথে গাড়িতে উঠে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে শুভ গ্রামে এসে পড়ে। শিহাবকে খুঁজতে হয়নি শুভর, কারণ গ্রামে শুভর কিছু বিশ্বস্ত ছেলে আছে, তারাই শিহাব আর তার বন্ধুদের সরে এনেছে। শুভর হুকুমে বাজারে দাঁড়ানো হাজার মানুষের মনে কৌতূহল বেড়ে গেল। এই সময় এখানে শুভ চৌধুরীকে দেখে স্কুলের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে শিহাব ও তার বন্ধুদের অনেক মারে শুভ। শুভকে ফাহিম একা কিছুতেই সামলাতে পারে না। এমন সময় ইনাম ও মাহিরও দূরে এসে শুভকে ধরতে। এখানে আসার সময় ফাহিমই তাদের ইনফর্ম করে, কারণ ফাহিম ভালো করে বুঝতে পারে আজ কিছু একটা ভয়ঙ্কর হবে।